ফিক আমি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স নর্থ সাউথের ডিরেক্টর হিসাবে কাজ করছি এবং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির চেয়ারম্যান। আজকে আমাদের এই ওয়েবিনারের টাইটেল হচ্ছে কোভিড-19 কালীন সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বাজেটের ভূমিকা, এবং এই অনুষ্ঠানটি আমরা যৌথভাবে আয়োজন করেছি এসআইপিজি বা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি শুরুতেই আপনার আজকের আমাদের উপস্থিত সকল অতিথি, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্যানেলিস্টদেরকে এবং আজকের সভাপতি অনুষ্ঠানের সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জনাব আব্দুল মান্নান, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তার অতি ব্যস্ততার সময়েও, বিশেষ করে এই বাজেট পরবর্তী সময়েও উনি যে আজকে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই। এছাড়া বিশেষ অতিথি আছেন জনাব এম.এ. কাশেম, আমাদের চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে প্রফেসর আতিকুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের প্যানেলিস্টদের মধ্যে ডক্টর মোস্তাফিজুর রহমান আছেন, আমাদের খুবই কাছের এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানে সবসময় আসেন। অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই। সম্মানিত ফেলো সিপিডি ডক্টর নাজনীন আহমেদ, আমাদের আরেকজন খুবই পরিচিত এবং কাছের মানুষ, যিনি সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে বিআইডিএস এ আছেন। এছাড়া আমাদের ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আছেন, ডিরেক্টর সেন্টার অফ বাজেট অ্যান্ড পলিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তিনজন ফ্যাকাল্টি আজকে প্যানেলে আছেন, ডক্টর হেলাল আহমেদ, ডক্টর শরীফ নুরুল আহকাম এবং ডক্টর সালাউদ্দিন এম আমিনুজ্জামান। আমি মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটু বলে নিতে চাই যে বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স আমরা অনেকদিন ধরে ইকোনমিক গভর্নেন্স এবং অন্যান্য বিষয়ে গবেষণা এবং অন্যান্য ওয়েবিনার, বিভিন্ন প্রকাশনার কাজ করছি। এগুলোর উপরে আমাদের বেশ কিছু গবেষণার কাজ অলরেডি চলছে এবং গত বছরও আমরা কোভিডকালীন সময়েও অনেকগুলো কাজ করেছি, যেখানে ডক্টর নাজনীন এবং ডক্টর মুস্তাফিজ অংশগ্রহণ করেছিলেন। যে আমরা একটা বড় রিসার্চের কাজ করেছি, ইম্প্যাক্টস এন্ড কনসিকুয়েন্সেস এন্ড রেসপন্স টু কোভিড-19 ইন বাংলাদেশ, এই হিউম্যান সিকিউরিটি অ্যাপ্রোচ, যেটা আমরা পাবলিকেশন হিসাবে বের করেছি। আর এর মধ্যে আমাদের এখন যেগুলো চলমান গবেষণার কাজ আছে ইকোনমিক গভর্নেন্স এবং বাজেটের জায়গা থেকে, তার মধ্যে কয়েকটি আমি উল্লেখ করতে চাই। একটা হচ্ছে আমরা কাজ করছি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ, এ ডায়াগনস্টিক রিভিউ ফ্রম এ গভর্নেন্স পার্সপেক্টিভ। আরেকটা গবেষণা আমাদের ফ্যাকাল্টিরা করছেন যে কোভিড-19 এন্ড ইটস আফটারম্যাথে যে আমাদের গার্মেন্টস এর নারী শ্রমিকদের উপরে কি ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ছে সেটা জানার জন্য। আর আমরা একটা রিজিওনাল সার্ভে করেছি গত প্রায় 6 মাস ধরে সাউথ এশিয়ার 7টা দেশের উপরে, যে কোভিড-19 এ ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে, বিশেষ করে হেলথ সেক্টরে, এবং সেখানে সিটিজেন্সদের ট্রাস্টটা কতটা ছিল। এটা একটা বড় রিজিওনাল সার্ভে আমরা শেষ করেছি। এই ব্যাকগ্রাউন্ডটা একটু বললাম এই জন্য যে আমরা এই বিষয়গুলোতে আশা করছি যে এই আলোচনার পরেও আমরা হয়তো এই আলোচনাকে ধরে একটি পলিসি ব্রিফ তৈরি করব আজকের এই আলোচনার ভিত্তিতে, যেহেতু আমাদের দেশের খুবই স্বনামধন্য অর্থনীতিবিদ এবং পাবলিক পলিসি অ্যানালিস্ট এবং আমাদের যারা পলিসি মেকার তারা এখানে উপস্থিত আছেন। তো সেটার উপরে আমরা অবশ্যই একটা পাবলিকেশন পরবর্তীতে করব। তো এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনাদের সবাইকে, বিশেষ করে আজকে যারা অংশগ্রহণ করছেন, আমরা অনেক পার্টিসিপেন্টস অলরেডি দেখতে পাচ্ছি এবং ওভারওয়েলমিং অলরেডি 120 জনের উপরে আমাদের অংশগ্রহণকারী এখানে আছেন, বিশেষ করে নর্থ সাউথের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা এবং বাইরে থেকেও যারা সাংবাদিক এবং মিডিয়া থেকে জয়েন করেছেন, তাদের সবাইকে স্বাগতম জানিয়ে এবং আবার ধন্যবাদ জানিয়ে আমি এখন অনুষ্ঠান শুরু করার জন্য এবং সঞ্চালনা করার জন্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি, ডিন স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। সবাইকে আবারও ধন্যবাদ। Thank you very much, Professor Tawfiq from SIPG of North South University. Assalamu alaikum and a very good morning to you all. The School of Business and Economics and the South Asian Institute of Policy and Governance of North South University are jointly organizing today's webinar with the title Economic Growth During COVID-19 and the Role of Budget. And we are extremely happy to have with us the Honorable Minister, Mr. Abdul Mannan, Minister of Planning, Government of Bangladesh, as our chief guest. We are also very happy and delighted to have our Honorable Chair of the Board of Trustees of North South University and former Chair of the
ABCCI, Mr. M. A. Kashim, our Honorable Board of Trustee member, Mr. Azimuddin Ahmed, and my respected Vice Chancellor, Professor Atikul Islam, distinguished panelists, dear participants, and media personalities. Thank you all for joining today with us. As we all know, recently Bangladesh has emerged as one of the fastest growing economies in the world. The key drivers of growth are the demographic dividends, the success of ready-made garments industry, huge inflow of funds from overseas Bangladeshi workers. The structure of Bangladesh's economy is such that its GDP is led by the industrial sector, followed by the service sector. Over the years, it has made significant progress in poverty reduction, supported by sustained economic growth. According to the World Economic League, its economy will make one of the biggest jumps between 2020 to 2034 on the back of demographic dividend and rising per capita income. However, the rosy picture of economic and human development has always been shrouded with the prevalence of high income inequality, pervasive corruption, economic malgovernance, and jobless growth. It can be easily asserted that these problems have plagued Bangladesh for decades, and the country still struggles to find a way out of it. The impact of worldwide breakout of COVID-19 has been largely disruptive in Bangladesh. In addition to the impact on health, the GDP growth decelerated and poverty increased, including many other long-term economic implications. Due to frequent lockdowns, millions of people have lost jobs. Many people reverted under poverty line, and numerous businesses folded up. The national budget of this fiscal year is expected to address the economic shock of COVID-19. As the pandemic is not over and predicted to linger into the next year, the budget must indicate the policy measure to uphold the economic normalcy and bolster growth. The policy measure would be the protection of small and medium-sized businesses by providing soft loans, stimulus packages to increase demand, and the protection of new and old poor population, as well as other vulnerable population by expanding the safety net program of the government. In addition to this, a clear path must be sketched out to curb corruption, increase accountability, and transparency in spending public money. Otherwise, the allocation of funds will go in vain. As the leading academic institution in Bangladesh, the university, North-South University, finds it fitting to organize an webinar to discuss the challenges in the formulation and implementation of Bangladesh National Budget 2021, given on the ongoing situation of coronavirus pandemic. Dear audience, today, after liberation, we are talking about our 50th budget of our country. Let me talk about a little bit how we are going to actually organize today's webinar. I will talk about the session that we are going to run. Our panelists, the esteemed panelists, those who are, the main speakers, they are going to have at the very beginning 4 to 5 minutes to talk about in their talking points that they would like to talk. And then we are going to give them again 2 to 3 minutes to, wrap up their discussions in the second round. After that, we're going to go towards our honorable guest, our Board of Trustee chairperson, including other guest speakers, and the chief guest eventually are going to talk about heavily on the budget issues. And we are going to end the session at the end by our honorable Vice Chancellor, who is going to wrap up
And finally, we're going to actually give a vote of thanks by the chair of the economics department. That's how we are going to make the sessions today. We are running this session via Zoom. There are plenty of people, they have joined via Zoom. Apart from Zoom, also we are actually on Facebook Lives, and plenty of students are actually on the Facebook Lives. I would request, if you have questions, please send us via chat box so that eventually we can actually raise those questions to our esteemed panelists, and panelists would be happy to answer your question. At the outset, I would like to call upon one of our prominent, figure, Professor Mustafizur Rahman. Professor Abdul Hannan, sorry to interrupt, just to mention that maybe we can have a bilingual session, Bangla and okay. English, so Yes. we can have both. Well, actually, our media is also here. Yes. This is a budget session. We are going to have heavily on Bangla discussions. Let me introduce our esteemed panelists that I am calling up. Professor Mustafizur Rahman is currently serving as the distinguished fellow of the Center for Policy, Dialogue. As most of you know, that Professor Rahman's current research areas interests, include Bangladesh fiscal monetary policies, macroeconomic performance, trade policies, and trade reforms. He's also an expert of regional trading arrangements and connectivity in Southern Asia, Asian country. Professor Mustafizur Rahman, if I may start with with you first. You have always been a closer observer of the overall macroeconomic performance of the country, and you always critically look towards Bangladesh budget, and you are very, straightforward in terms of criticizing our budget. And this year, budget has echoed many weaknesses. For instance, deficit in revenue collection, weakness in public expenditure, slow pace of project implementation, and declining rate of implementations of annual development, ADP, and decrease in production of enterprises. Could you please, start with, your discussion and giving us a feedback in your opinion, your thoughts on this issue? Thank you. Thank you, Professor Hannan, Honorable Minister, Honorable Special Guest, the Chair of the BOT of NSU, Chair of this session, fellow distinguished panelists, faculty, my dear students, guests, and friends from the media. Professor Hannan, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বেশ কিছু পয়েন্টের কথা বলেছেন। আমি একটা পয়েন্ট দিয়ে এই বাজেটকে দেখতে চাই। So I would like to look at the budget from the lens of two emerging challenges that we are facing. One is the ongoing pandemic, যেটা চলমান প্যান্ডেমিক, এবং দ্বিতীয় যেটা সেটা হলো আপনি ঠিক বলেছেন যে আমাদের একটা এত আর্থসামাজিক বিভিন্ন সূচকে উন্নয়ন সত্ত্বেও আমাদের বৈষম্য বাড়ছে, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, যেটা নাকি কোভিড কালে সেটা আরো তীব্রতর হয়েছে। এটা আমরা সবাই জানি। অনেকেই কর্মচ্যুত হয়েছেন, যারা কর্ম ফিরে পেয়েছেন তাদের আয় কমে গেছে, অনেকে সার্ভিস সেক্টর থেকে এগ্রিকালচারে গিয়েছেন। সুতরাং সেই লেন্স থেকে যদি আমি আমাদের এই বাজেটকে দেখি, তাহলে বাজেটের যে 5টি কম্পোনেন্ট আছে, একটা হলো যে সম্পদ আহরণ, তারপর হলো যে সম্পদ কিভাবে আমরা বিভিন্ন সেক্টরের মধ্যে আমরা এটাকে বিতরণ করছি এবং সেখানে অ্যালোকেটিভ এফিসিয়েন্সি কি, তারপর হলো যে আহরণ এবং বিতরণের যে ব্যয়, সেই মাঝখানে যে ডেফিসিট, সেই ডেফিসিটটা কিভাবে ফিনান্সিং হচ্ছে, এবং ইমপ্লিমেন্টেশন এবং রিফর্মস, সংস্কার। এই 5টা দিক থেকে যদি আমি দেখি, তাহলে আমি বলবো যে আমাদের এই চলমান কোভিড অতিমারির প্রেক্ষিত থেকে যেভাবে আমাদের বৈষম্য হ্রাসের বিষয়টা ছিল, এবং দরিদ্রের সাথে নতুন দরিদ্ররা যোগ দিয়েছেন, কোভিডের কারণে অনেকে কর্মচ্যুত হয়েছেন, এই জায়গাটা থেকে আমাদের প্রত্যাশাটা আরো বেশি ছিল। আমরা মনে করেছেন যে সম্পদ আহরণের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের, যেটা আমরা জানি যে প্রত্যক্ষ কর থেকে নিলে এটাকে আমরা পুনর্বন্টনে বেশি এটা আমরা দিতে পারি।
অপ্রত্যক্ষ করের বোঝাটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কনজিউমার এবং প্রডিউসারের উপরেই কিন্তু এসে পড়ে। তো সেখানেও আমরা যে 1/3 and 2/3 যে 1/3 মাত্র আসে প্রত্যক্ষ করে, সেখানে প্রত্যক্ষ করের বিস্তৃতি এবং এনবিআর এর জন্য অ্যালোকেশন আরো বাড়িয়ে এটাকে আমরা আরো ভালোভাবে প্রত্যক্ষ কর আহরণ করার যে একটা উদ্যম প্রয়োজন ছিল, আমরা কিন্তু সেখানে দেখে নেই। হ্যাঁ, বাজেটের যে ধরনের কর যেটা নাকি প্রস্তাব করা হয়েছে, সেখানে এটা উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে, কর্পোরেট ট্যাক্স ইত্যাদি, সেটা মনে হয় ঠিক আছে। কিন্তু একই সাথে আমরা এটাও জানি যে গত কয়েক বছর এবং কোভিড এর পূর্বেও আমরা দেখেছি যে আমাদের ব্যক্তি খাতের যে বিনিয়োগ সেটা কিন্তু 24-25% জিডিপির এখানে কিন্তু আটকে আছে। সুতরাং কেবলমাত্র কর ছাড় দিলেই আমরা বিনিয়োগ আকর্ষণ করতে পারবো বা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে পারবে সেটা কিন্তু না। তাহলে সংস্কারের যে জায়গাগুলো, ইজ অফ ডুইং বিজনেস, কম্পিটিটিভনেস এনভায়রনমেন্ট, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরো নজর দেওয়া উচিত ছিল, এবং সেটা জন্য যে বিনিয়োগ করা বাজেটে কিন্তু সেটার খুব বেশি প্রতিফলনটা আমরা কিন্তু দেখছি না। কিন্তু এটা না হলে সরকার যেটা নাকি বাজেট যেটা এসেছে এবং যেখানে যেসব কর ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি বিনিয়োগকে উৎসাহিত করতে পারবে না, এটা আমরা কিন্তু আগেও দেখেছি। সো এটা হলো আমার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো যে কর প্রস্তাবগুলি করা হয়েছে, সেখানে বেশ কিছু জায়গায় আমাদের মনে হয়েছে যে হয়তো আরো একটু সেখানে হয়তো চিন্তা করার ব্যাপার আছে। যেমন আমরা জানি যে আজকে যেহেতু এনএসইউ এটা আলোচনাটা সংগঠিত করেছেন যে এডুকেশন সেক্টরে আমরা দেখছি যে সেখানে বাজেটে একটা 15% একটা যে ইউনিভার্সিটি গুলোর প্রফিটের উপরে একটা ট্যাক্স এখানে দেয়া হয়েছে, কিন্তু এগুলো তো নন প্রফিট অর্গানাইজেশন বাই ডেফিনিশন। তাহলে সেখানে এটা যদি দেয় তাহলে কিন্তু সেটা হয় ছাত্রদের যে ফিস তারা দিচ্ছেন সেটার উপরে এটা যে পড়বে একটা কোভিড কালীন সময় যখন নাকি সবারই পিতামাতারও আয় কমে গেছে। সো আমি বলবো যে এটা আরেকটা রিভিজিট করা দরকার। তারপরে যে অ্যালোকেশন গুলো হয়েছে আমরা দেখেছি যে সেফটি নেট প্রোগ্রাম এগুলোতে কিছুটা টাকা বেড়েছে, কিন্তু যেরকম ভাবে আমাদের নতুন দরিদ্ররা সংখ্যা বেড়েছে, উপান্তিক থেকে প্রান্তিক হয়েছেন, প্রান্তিক যিনি তার অবস্থা আরো খারাপ হয়েছে, আয় কমে গেছে, এইসব জায়গায় প্রত্যক্ষ যে ক্যাশ ট্রান্সফার সহায়তাটা আরো বেশি বৃদ্ধির দরকার ছিল, সেটা কিন্তু বাজেটে আমরা সেই অ্যালোকেশনটা সেই মাত্রায় দেখিনি। তো আমরা বলবো যে এটার ভিত্তিটা বাড়ানো, এটা যে টাকার কথা বলা হয়েছে সেটা আরো বৃদ্ধি করা এবং এটা পৌনঃপুনিক করা। এটা করলে যেটা হবে যে এটার ফলে এগ্রিগেট ডিমান্ড বেড়ে এটা আবার কিন্তু উৎপাদনকে প্রণোদিত করবে, উৎপাদনকে প্রণোদিত করলে সেখানে কিন্তু আবার কর্মসংস্থানের সৃষ্টি হবে। সো এখানে একটা ইতিবাচক ভার্চুয়াস একটা সাইকেল কিন্তু অর্থনীতিতে জন্ম দিবে। আমরা এটা প্রস্তাব করছি যে সেটা বাড়ানোর জন্য। হেলথের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ইমপ্লিমেন্টেশন তো বছরের পর বছর একটা বড় ধরনের প্রবলেম, সেটাকে বাড়ানোর জন্য বা সেটার উৎকর্ষতার জন্য আমরা কি করলাম, আমরা কিন্তু সেরকম আমরা জানি আগের বাজেটে রেজাল্ট বেসড ম্যানেজমেন্টের কথা বলা হয়েছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই জায়গাগুলোতে বিনিয়োগ, সেই বিনিয়োগ কিন্তু বাজেটে কিন্তু তেমন ভাবে আমরা দেখছি না। আমরা দেখি বছরের পর বছর বাজেট দেওয়া হচ্ছে, বাজেট বড় হয় এবং তারপরে আমরা বলি বড় বাজেট, কিন্তু এই বাজেট আমাদের জিডিপির শতকরা 16-17%, এটা ভারতে 26%, এটা নেপাল ভুটানে জিডিপির 31%, এটা ভিয়েতনাম যাদের সাথে আমরা তুলনা করি তাদের হলো 28%। সো আমাদের বাজেট বড় বলে আমি বলবো না। কিভাবে এই বাজেটকে আমরা ভালোভাবে বাস্তবায়িত করে আমরা সরকারি ব্যয় আরো বাড়াতে পারি, আমরা জনকল্যাণমুখী রাষ্ট্রের কথা এই গভর্নমেন্টেরই ইলেকশন ইশতেহারে বলা আছে, ভিশন 2041-এ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা আছে। তো সেটা করতে গেলে তো সরকারের ব্যয় লাগবে এবং ভালো ব্যয় লাগবে। আমরা জানি জনকল্যাণমুখী রাষ্ট্র যেগুলো নাকি স্ক্যান্ডিনেভিয়াতে আছে, ডেনমার্কের ওই দিন দেখলাম 55% অফ দ্য জিডিপির সমপরিমাণ হলো পাবলিক ব্যয়, 55%, যেখানে আমাদের 16%। তো এই সক্ষমতা বৃদ্ধির জায়গাগুলো সংস্কারের মাধ্যমে কোথায় করা হচ্ছে, সেই যে একটা প্রশ্ন কিন্তু আমাদের থেকে যাচ্ছে। বিভিন্ন রিফর্মস যদি আমরা না করতে পারি তাহলে বাস্তবায়ন সক্ষমতাটা আমরা বাড়াতে পারবো না। এবং লাস্টে যেটা আমি বলবো সেটা হলো যে ধরনের অ্যালোকেশন গুলি আমরা করছি এখন আমাদের শিক্ষা খাতে, আমাদের স্বাস্থ্য খাতে
এবং সামাজিক সুরক্ষা খাত, কর্মসংস্থান, এই চারটা হলো এখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা বড় জায়গায় আমাদের এই বাজেটের এবং উন্নয়নের বর্তমান প্রেক্ষিতে, কোভিড এর প্রেক্ষিতে। তো সেখানে কিন্তু আমাদের অ্যালোকেশন বৃদ্ধি করতে হবে। জিডিপির পার্সেন্টেজে অনেক সময় আমরা বলি, কিন্তু আমরা এই কথাটা বলি না তাহলে কমাবো কোথা থেকে। 100%-এর বেশি তো আর হার হয় না, তাই না? তো আমি যদি শিক্ষা স্বাস্থ্যতে বাড়াই তাহলে আমাকে কোনো না কোনো জায়গায় কমাতে হবে। কমানোর জায়গা কিন্তু খুব নাই, বা যেসব জায়গায় কমানো যায় সেগুলো আমরা হয়তো অতটা হয়তো বিশ্লেষণও করি না। তাহলে টাকার অঙ্কটা অন্তত বাড়ানো দরকার। এবং তাহলেই কিন্তু ওই যে পাবলিক ব্যয়ের যে কথাটা আমি বললাম যে জিডিপির 15 থেকে এটাকে 25-30-এ আমাদের নিতে হবে, সেই সক্ষমতার জায়গাটা, এটা নিয়ে বেশি আলোচনা হয় না, সেই জন্য আমি এটা বললাম। আরেকটা যেটা সেটা হলো যে লাস্টে আমি একটু বলবো, সেটা হলো যে কেবল সরকারের ব্যাপার না, এটা তো আমাদের হোল অফ সোসাইটি নিয়েই আমাদেরকে অগ্রসর হতে হবে। সেখানে নন স্টেট অ্যাক্টর যারা আছেন তাদেরকে ইমপ্লিমেন্টেশনে যদি আমরা আরো নিয়ে আসতে পারি, মনিটরিং এ নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাজেট বাস্তবায়নটা আরো কার্যকরভাবে আমরা করতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ। Thank you, Professor Mustafiz, for your comments on the budget. I would actually, for the sake of the time, I would go straight away to the next speaker, Dr. Nazneen Ahmed, who is working with the BIDS as a senior fellow, and she has been very popular in our country in regards to talking about, very economic issues. And during pandemic, she was also very vocal in terms of addressing all the pandemic issues, how the livelihoods are going to be affected by the COVID, and she's also always focusing on the labor issues and gender issues in our country. Dr. Nazneen Ahmed, I would like to ask you a few things. Even I have seen that last year while the budget was there during pandemic, you have been actually talking about a challenging budget at a challenging time. What do you see this year? Again, we are in pandemic and the current budget is in front of you. What is your comment actually about the current budget? Thank you very much, Honorable Minister and North-South University organizers. I would like to my greetings to all of you. I would like to thank the organizer for giving me a chance to share some of my thoughts that I have already been writing on the newspapers and communicated in different webinars. Dr. Mustafiz has given a very good macro overview of the reality in which our budget is going to be implemented. I would like to point, I would not repeat what he has mentioned, but what the organizer just mentioned, the presenter, that actually this is a challenging time. এই মুহূর্তে we are passing a challenging time, and also this year it's a challenging budget. কারণ গত বছর একটা সময় আমাদের কাছে মনে হয়েছিল মেবি আমরা কোভিডকে জয় করে ফেলেছি and we don't have anything to worry about. But later on আমরা সেকেন্ড ওয়েভটা যখন আসলো, we started thinking that no, it's not over, it's not really a recovery budget, it's also going through the crisis and trying to recover. গত বছর আমরা ভেবেছিলাম যে আচ্ছা কোভিড গেছে, now we will recover, but then we are still fighting against COVID, and at the same time we have to plan for the recovery. One thing আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমরা এত কিছুর মধ্যে যদিও ডক্টর মুস্তাফিজ বলছেন এবং আমরাও লক্ষ্য করছি যে একটা পভার্টি বৃদ্ধি কিংবা ইনইকুয়ালিটি বাড়ার একটা প্রবণতা, বাট এট দ্য সেম টাইম উই কুড মেনটেন গ্রোথ। এইটার জন্য আমরা আমাদের নিজেদের সকলকে ধন্যবাদ দিতে পারি যে উই কুড মেনটেন গ্রোথ, এবং সেখানে আমাদের পার ক্যাপিটা ইনকামও বেড়েছে। আমাকে প্রায় অনেকে প্রশ্ন করেন যে আপা এই কোভিড এর সময় পার ক্যাপিটা ইনকাম বাড়লো কি করে? সো এখানে দুটো পার্ট আছে, আমরা বুঝি পার ক্যাপিটা ইনকামটা ডলারে বেড়েছে এবং এটার একটা অংশ ডেফিনেটলি মূল্যস্ফীতির ব্যাপার আছে, যেহেতু আমাদের এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয় নাই, মূল্যস্ফীতি হয়েছে, সুতরাং ডলারে আমাদের তো একটা অংশ এই জন্য বেড়েছে, আর আরেকটা অংশ রিয়েল প্রবৃদ্ধি ঘটেছে। সো রিয়েল প্রবৃদ্ধি সেটা যতটুকুই ঘটুক, যদি আমি ইনফ্লেশনের 5% বাদ দিয়ে যদি 4%ও আমার সত্যিকারের পার ক্যাপিটা ইনকামের প্রবৃদ্ধি হয় এই করোনার সময়ে, এটা আমরা নিজেদেরকে, আমাদের অর্থনীতিকে আমি ধন্যবাদ দিতে পারি, whoever is there to working for the expansion of
the growth of the economy. এখন সেই জায়গাটাতে যখন বাজেট এসছে, এই বছরের বাজেটে আমি বলবো যে একটা দিক হচ্ছে আমি যেটাতে আমি একটু লক্ষ্য করি যে এই বাজেটে আমাদের মূল দুটো যে চ্যালেঞ্জিং জায়গা, একটা হচ্ছে স্বাস্থ্য খাত আর অন্যটি হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি, এই দুটোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এখন সেই চেষ্টায় ফল কতটুকু হবে সেই জায়গাতে যদি দেখি, তাহলে যদি ইফ উই লুক অ্যাট দ্য হেলথ সেক্টর, তাহলে আমরা আমাদের গত বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে যদি দেখি, তাহলে আমাদের মনে আশঙ্কা জাগে। কেন? বিকজ গত বছর অ্যালোকেশন বাড়ানো সত্ত্বেও আমরা কিছু ক্রিটিক্যাল জায়গায় অগ্রগতি দেখি নাই বিকজ আমাদের মফস্বলে, আমাদের বিভিন্ন জেলাগুলোতে আইসিইউ সহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স যতখানি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় নাই, বরং হেলথ বাজেটের অর্ধেকই অব্যবহৃত রয়েছে। তো সেই জায়গায় যদি হয়, তাহলে অ্যালোকেশন এর চেয়েও আমাদেরকে চিন্তা করতে হয় যে অ্যালোকেশন যদি এবছর দেওয়া হয়, উইল দ্যাট বি ইউটিলাইজড? এবং সেই ইউটিলাইজেশনটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অ্যাট দিস মোমেন্ট হোয়াট এভার উই প্ল্যান, হোয়াট এভার গ্রোথ রেট উই প্রজেক্ট, সবকিছু ডিপেন্ড করবে আমরা হেলথকে কি করে, আমরা ঝুঁকিটাকে কি করে কমাতে পারি। এবং সেই জায়গায় অবভিয়াসলি আমাদের দৃষ্টি হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রামের দিকে। সো দেয়ার ইজ বাজেট অ্যালোকেশন, বাট যদি সেই অ্যালোকেশন দিয়ে আমরা রাইট টাইমে ভ্যাকসিন এনে অ্যাটলিস্ট 50% পর্যন্ত মানুষকে ভ্যাকসিনের দিকে যতদিন না যেতে পারবো, ততদিন উই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট হোয়াট এভার অ্যালোকেশন উই মেক। আমরা কেউ চাই না যে ভারতের মতো অবস্থা আমাদের হোক, কিন্তু স্রষ্টা না করুন যদি সেরকম একটা অবস্থা হয়, আমাদের এই যে বাজেটে যত অ্যালোকেশন কর্মসংস্থান বৃদ্ধির জন্য, শিল্পায়নের জন্য, সেটা কিন্তু কাজে লাগবে না। সো আওয়ার কোর অ্যাটেনশন শুড বি টু ইমপ্লিমেন্ট দ্য হেলথ বাজেট। এবং সেইখানে আমি বলবো যে ভ্যাকসিনেশন হবে, প্রসেস সরকার চেষ্টা করছে, কিন্তু যতদিন পর্যন্ত সেই ভ্যাকসিনেশনটা না আসে ততদিন পর্যন্ত কিন্তু আমরা লকডাউনের মতো, যদি সত্যিকারের লকডাউনই হয়, লকডাউনের এখন অনেক সংজ্ঞা, কিন্তু লকডাউন আসলে আমরা চাই না, আমাদের ইকোনমির জন্য এটা ক্ষতি। সো হোয়াট ডু উই ওয়ান্ট? আমার ইকোনমিতে দেখেন এবার বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ, সেখানে খুব সুনির্দিষ্ট করে হেলথের যে স্বাস্থ্য ঝুঁকির যে অ্যাওয়ারনেস রেইজিং, সেটাতে আসলে বাজেটের অ্যালোকেশন একটা বড় থাকা দরকার ছিল। সে কারণ হচ্ছে যে এই মুহূর্তে ব্যাপকভাবে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা যতটা পারি ঝুঁকি কমিয়ে রাখার দরকার, এবং এই জন্য দরিদ্র মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে হবে, একেবারে গ্রাম পর্যায়ে অ্যাওয়ারনেস রেইজিং চালু রাখতে হবে। সেই জায়গায় কিন্তু স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দরকার ছিল। অ্যাটলিস্ট আমরা মোটা দাগে যে বাজেট বরাদ্দ দেখেছি, সেখানে এই ধরনের কোনো বরাদ্দ দেখি নাই। আমি মনে করি যে এটা এখনো সুযোগ আছে, মাননীয় মন্ত্রী আছেন, যে আমরা যেন স্বাস্থ্য খাতের বরাদ্দের একটা অংশ দেশব্যাপী এই কর্মসূচিতে রাখি। এখন এই বাজেটে যে শিল্পায়নের জন্য কর্পোরেট ট্যাক্স কমানো, বিভিন্ন রকম শুল্ক কমানো, বিভিন্ন রকম ভ্যাটে ছাড় দেওয়া, এই যে পদক্ষেপগুলো আছে, সো এইটা কি আমার ইনভেস্টমেন্ট বাড়াবে, এটা কি আমার কর্মসংস্থান বাড়াবে? সেই প্রশ্নটি এক তো স্বাস্থ্য খাতের উপর নির্ভর করবে, অ্যাট দ্য সেম টাইম উই অলসো হ্যাভ টু হ্যাভ একটা এনেবলিং এনভায়রনমেন্ট যেখানে মানুষ ইনভেস্ট করবে। আর এখন একটা কমন কথা আমরা সবসময় বলি যে এখন নতুন ইনভেস্টমেন্ট কেউ করবে না, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে যদি ব্যাংকার থেকে থাকেন, লটস অফ পিপল, ইয়াং উদ্যোক্তা যারা ই কমার্স ভিত্তিক ব্যবসা করতে চান, স্টার্ট আপ করতে চান, দে আর আস্কিং ফর মানি। এখন আমাকে এই বাজেটে আর একটু খোলাসা করে নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দ থাকা দরকার ছিল। যেমন সরকারের একটা অত্যন্ত ভালো উদ্যোগ হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশ। স্টার্ট আপ বাংলাদেশে যে 500 কোটি টাকার যে একটা ক্যাপিটাল দেয়া হয়েছে, সেইটা কিন্তু কাজে লাগছে এবং সেটা অনেক নতুন উদ্যোক্তা সৃষ্টিতে চেষ্টা করছে। তো এইটার যদি কলেবর বাড়ানো যেত, শুধু অ্যালোকেশন না, এই স্টার্ট আপ ক্যাপিটাল, স্টার্ট আপ বাংলাদেশের এই অর্থ এবং এটার ব্যবস্থাপনার যে লোকবল, সেটা যদি বাড়ানো যায়, তাহলে there are lot of new entrepreneurs who want to come up, এবং আমাদের সব খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্যাটস নট কারেক্ট। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংক স্ট্যাটিস্টিক্স দেখেন, দ্য স্ট্যাটিস্টিক্স ফ্রম সেপ্টেম্বর ডিসেম্বরের যে স্ট্যাটিস্টিক্স, যেটা অনলাইনেও আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, সেই শিডিউলড ব্যাংক স্ট্যাটিস্টিক্সে দেখবেন যে আমাদের এই সময়ে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে, বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় 6000। কোটিপতির সংখ্যা বাড়া মোটেই খারাপ কিছু না, এন্ড যদি তারা সত্যিকার অর্থে ব্যবসা, এবং এখানে তো অনেকগুলো খাত আছে, সেকশন আছে, যে 1 কোটি থেকে 5 কোটি, 5 কোটি থেকে 10 কোটি, এরকম করে 50 কোটি পর্যন্ত প্রত্যেকটা
একটা দাগে বেড়েছে কোটিপতি। সো এটা ভাবার কোনো কারণ নাই যে যার 50 কোটি ছিল সে কমে গিয়ে 1 কোটি হয়ে গেল, তাহলে 1 কোটির ঘরে কোটিপতি বাড়লো কিনা। নো, এই পুরো সবগুলা ধাপে কোটিপতি বেড়েছে। সো দ্যাট মিনস আমানতকারীর সংখ্যা, যারা আয় করছেন তার সংখ্যা বেড়েছে। এই আয় কিভাবে আসলো, দ্যাট ইজ, আমি সেই জায়গায় বলছিলাম হচ্ছে তাহলে এই টাকা যদি ইকোনমিতে থাকে, সো দেয়ার আর পিপল হু আর আর্নিং। এখন সেইখানে কিন্তু এবং অনেক সেক্টর আছে আমরা দেখি যে সেই সেক্টরগুলা ফ্লারিশ করছে, এবং সেই জায়গাতেই এখন আমি যে সুযোগ সুবিধাগুলা দিচ্ছি আর যে সেক্টরগুলা সম্ভাবনাময়, এই ম্যাচ মেকিংটা হলে সত্যিকার অর্থে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান হবে। সো হোয়াট আমি জাস্ট ফিনিশড বাই সেইং যে দিস ইজ ভেরি important to have allocation for startups, and at the same time the system, so that small and medium entrepreneurs can take the benefit of all those initiatives that has been taken by the government. অনেক ধন্যবাদ ডক্টর জি, নাজনীন thank আহমেদ, you. আপনি খুব সুন্দর করে বলেছেন। আমরা আবার আসবো আপনার কাছে, আমাদের অনেক প্যানেলিস্ট আছে। আমি স্ট্রেইট এখন চলে যাব প্রফেসর ডক্টর আবু ইউসুফ। আপনারা জানেন যে প্রফেসর আবু ইউসুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ এর একজন প্রফেসর এবং ডিরেক্টর হচ্ছে সেন্টার অন বাজেট এন্ড পলিসি। আমি যদি প্রফেসর আবু ইউসুফ একজন শিক্ষক, তিনি এই বছর বাংলাদেশের এই বাজেটে শিক্ষা খাতের অবস্থানটা কি সেটা নিয়েও বলতে পারেন। এছাড়া ওনার কিন্তু অনেক কাজ আছে, পভার্টি এন্ড এমপ্লয়মেন্ট ইম্প্যাক্টস অন অফ দি প্যান্ডেমিক, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম। প্রফেসর আবু ইউসুফ, আপনি যদি আপনার এই বিষয়গুলো নিয়ে বাজেটের উপরে আপনার ভাবনাটা কি সে বিষয়ে কিছু বলেন। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ যারা অতিথি আছেন। আমি অ্যাড্রেসিং এ আর সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি বক্তৃতাতে চলে যাই। প্রথমেই আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে ইনভাইট করে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুস্তাফিজ স্যার এবং ডক্টর নাজনীন ওনারা যে বলেছে আমি এটাকে রিপিট করব না, বাট এখানে আমি চেষ্টা করব কিছু ভ্যালু অ্যাড করার জন্য। প্রথমে আমি বলতে চাই যে এই বাজেটটি যে এখন হচ্ছে, এটা 3টি প্রেক্ষাপটে বাজেটটি হচ্ছে। 1 নাম্বার হচ্ছে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক রেসপন্সিভ বাজেট কিনা। 2 নাম্বার হচ্ছে আমরা যে 8-5 ইয়ার প্ল্যানটা আমাদের এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, এই 8-5 ইয়ার প্ল্যানের রিফ্লেকশনটা সেখানে হচ্ছে কিনা। নাম্বার 3 হচ্ছে আমরা যে এলডিসি গ্রাজুয়েট করছি, যে আমাদের হাতে 5 বছর যে অন্তর্বর্তীকালীন একটি সময় আছে, সেই প্রিপেয়ারনেসের রিফ্লেকশনটা এই বাজেটের মধ্যে আছে কিনা। আমি 3টি আঙ্গিকে এই জায়গাগুলো বলার চেষ্টা করব। প্রথমে আমি বলতে চাই যে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা, যেহেতু আমি অর্থনীতির ছাত্র, আমরা বলছি যে গ্রোথ ইজ এ নেসেসারি কন্ডিশন বাট ইটস নট সাফিসিয়েন্ট কন্ডিশন। বাট এরকম একটা সিচুয়েশনেও আমরা দেখছি যে সরকারের লক্ষ্যমাত্রা 7.2% জিডিপি গ্রোথ, এবং এই যে জিডিপি গ্রোথ, এটার মেইন জিনিসটা হচ্ছে যে এই গ্রোথটা কতটুকু ইনক্লুসিভ করা যায়, এই গ্রোথটার বেনিফিটটা সবাই পাচ্ছে কিনা। কিন্তু আমরা জানি যে আমাদের এখন চিন্তা করার সময় এসছে গ্রোথকে সাথে রেখে বিয়ন্ড গ্রোথ চিন্তা করা, বিয়ন্ড অ্যাভারেজ চিন্তা করা, বিয়ন্ড টুডে চিন্তা করা। এই 3টার রিফ্লেকশন কিন্তু আমাদের যে কোনো একটা পরিকল্পনা নীতিতে থাকা উচিত। আর এখানে যেহেতু গ্রোথের কথা বলা হচ্ছে, তো সেই জায়গাটা আমি মনে করি যে গ্রোথটা আমার কতটুকু এমপ্লয়মেন্ট অপরচুনিটিকে ক্রিয়েট করছে, গ্রোথটা কতটুকু ইনভেস্টমেন্টকে, যেটা মুস্তাফিজ স্যার বললেন প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা, সেই জায়গাটাকে কতটুকু গ্রোথটা এনকারেজ করছে, সেই জায়গাটাও আমাদের কিন্তু আসলে চিন্তা করতে হবে। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে মুস্তাফিজ স্যার যেটা বলেছেন যে আসলে আমাদের, যেমন আমরা দেখেছি যে এখানে বলা আছে যে এটা একটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট, আমরা এটা সাপোর্ট করি, ঠিক আছে, বিজনেসম্যানদেরকে যদি সাপোর্ট দেওয়া হয় তারা বিনিয়োগ করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু এর কিন্তু একটা, ওনারা কিন্তু সাপ্লাই সাইডে, এর যে ডিমান্ড সাইড, যেটা মুস্তাফিজ স্যার বলেছেন এগ্রিগেট ডিমান্ড বাড়ানো, এই যে এগ্রিগেট ডিমান্ড, আমার যারা জনগণ তাদের হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আমার এই যে সাপ্লাই এবং ডিমান্ডের, এগ্রিমেন্ট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কিন্তু একটা মিসম্যাচ হবে। এই জায়গাটা ভারসাম্য, এই ব্যালেন্সের একটা ঘাটতি কিন্তু আমার কাছে বাজেটে কিন্তু পরিলক্ষিত হয়েছে। সুতরাং এই ডিমান্ডটা বাড়ানোর জন্য আমরা বলছি যে কেনশিয়ান ইকোনমির আওতায় যদি আমরা
আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল বা আমরা যে ইনভেস্টমেন্ট, সেখানে যদি জনগণকে যারা এই যে নতুন করে দরিদ্র জনগোষ্ঠী তাদের হাতে যদি আমরা টাকা দিতে পারি, সেটা এমপ্লয়মেন্টের মাধ্যমে দেই অথবা ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে দেই, সেটা যদি না দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে এগ্রিগেট ডিমান্ড যে ক্রিয়েট, সেটা কিন্তু আসলে হবে না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, বাজেটে বলা হচ্ছে যে মেড ইন বাংলাদেশ। আমি সাধুবাদ জানাই এরকম একটা উদ্যোগকে। এখন মেড ইন বাংলাদেশ কিন্তু আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন, কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স, আমরা যে বলছি এই যে ডেমোগ্রাফিক ডিপেন্ডেন্ট, এখন আমি যদি এডুকেশনের উপর আবার সেটা প্রাইভেট সেক্টর হোক আর পাবলিক সেক্টর হোক, এডুকেশন ইজ এ হিউম্যান রাইটস, এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট। সেখানে যদি আমি অনেক জায়গায় কর রেয়াত দিচ্ছি, আবার এডুকেশন সেক্টরে সেখানে যদি আমার কর বাড়াচ্ছি, সেটা ইংলিশ মিডিয়াম হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, এডুকেশনকে কোনোভাবেই আমি হয়তো কোয়ালিটিকে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি যখন ফিসক্যাল মেজার্স দিব, সেটা কোনোভাবেই আমি এটাকে সাপোর্ট করি না। আশা করি যে মুস্তাফিজ স্যারের সাথেও আমি একমত প্রকাশ করি, এটা যাতে উইথড্র করা হয়। আরেকটা জিনিস আমি বলতে চাই, যেহেতু এডুকেশনের কথা বলা হয়েছে, যে আমাদের এডুকেশন বাজেটকে প্রযুক্তির সাথে যোগ করে দেওয়া হয়, এবং এডুকেশন এবং প্রযুক্তি মিলে 15 পয়েন্ট সামথিং এখানে অ্যালোকেট করা হচ্ছে প্রত্যেক বছর। মাননীয় মন্ত্রী আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা প্রযুক্তিটাকে আলাদা করবেন, এবং এই প্রযুক্তির ভিতরে কিন্তু যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, তার বাজেটও কিন্তু এর মধ্যে আছে। সুতরাং বাজেটে আমরা দেখছি শুধুমাত্র 12.1% মতো বাজেটে অ্যালোকেশন হচ্ছে এডুকেশন বাজেটে। এখন আমরা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, তাহলে গ্লোবালাইজড ওয়ার্ল্ড হলে এডুকেশনের বাজেট অন্য দেশগুলো কি করছে আমরা যদি দেখি, সেখানে বাংলাদেশ হচ্ছে 2.09, শ্রীলঙ্কা 2.8%, পাকিস্তান 2.8%, ইন্ডিয়া 3.8%, মালদ্বীপ হচ্ছে, নেপাল হচ্ছে 5.1%। তার মানে লোয়েস্ট আমরা কিন্তু এখানে এডুকেশনে আমরা এই বাজেটারি অ্যালোকেশন। অফকোর্স কোয়ালিটি এডুকেশন তো ইম্পর্টেন্ট, যেখানে আমাদেরকে ফোকাস করতে হবে যে আমাদের এখানে 5 লাখ মিড লেভেল অফিসিয়ালস বাইরে থেকে এসে কাজ করছে। তার মানে কি আমাদের এডুকেশন ইনস্টিটিউট আমরা আছি, যে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা যে মার্কেটের যে ডিমান্ড, সে অনুযায়ী কি হিউম্যান রিসোর্স আমরা সাপ্লাই দিতে পারছি না? এই যে গ্যাপ, এই অ্যানালিসিসটা করা দরকার। কেন আমরা বাইরের লোকজন এখানে আসবে? তাহলে মানে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, আমাদের যে আমরা চাই যে আমাদের গ্রাজুয়েট হবে, সেই গ্রাজুয়েটটা হবে প্রোডাক্টিভ গ্রাজুয়েট। সেই প্রোডাক্টিভ গ্রাজুয়েটের জন্য আপনারা চিন্তা করেন যে 23টা প্যাকেজ দেওয়া হয়েছে, স্টিমুলাস প্যাকেজ। একটা প্যাকেজ কি শিক্ষার্থীদের জন্য আছে? একটা প্যাকেজ আপনারা দেখেন সেখানের মধ্যে নাই। আমরা আশা করেছিলাম অন্তত এই বাজেটে, যেটা আমরা প্যান্ডেমিক রেসপন্সিভ বাজেট, এডুকেশনের যে 4 কোটি শিক্ষার্থী, তাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে আসার জন্য কি ধরনের যে রোড ম্যাপ, সেইটার কিন্তু অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রায়োরিটিটা দেখতে পাচ্ছি, হেলথকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সোশ্যাল সেফটি নেটকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এডুকেশনকে প্রায়োরিটির কথা বলা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এলোকেশনটা নাই। আমরা যদি 1 কোটি শিক্ষার্থীকে তাদের গ্যাজেটের জন্য হোক, আমরা যদি 2000 টাকা করে দেই, মাত্র 2000 কোটি টাকা লাগে। আমরা যদি নতুন দরিদ্র যারা আছে, 1 কোটি নতুন দরিদ্র, তাদেরকে যদি আমরা 2000 টাকা করে দেই এক মাসে, তাহলে কিন্তু সেখানে আমাদের 2000 কোটি টাকা লাগে। 6 লাখ কোটি টাকার মধ্যে কিন্তু এই 2000 কোটি টাকা বা 5000 কোটি টাকা কিন্তু কোনো বিষয় না। তাহলে এই বিষয়গুলো আমি মনে করি বাজেটের যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা থাকতে হবে। ধন্যবাদ প্রফেসর ইউসুফ। আমি জাস্ট 1 মিনিট, হেলথ সেক্টরে দেখেন আমাদের 8-5 ইয়ার প্ল্যানে বলা হচ্ছে আমরা 2% স্পেন্ড করব, আমরা বাস্তবে করছি হচ্ছে 0.9%। তাহলে সরকারের যে নীতি কৌশল এবং এই যে আমাদের ফিসক্যাল পলিসি, দুটার সাথে কিন্তু ম্যাচ থাকতে হবে। যদি ম্যাচ না থাকে তাহলে কিন্তু সেটা ঠিক রিফ্লেকশনটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। আশা করি এই রিফ্লেকশনটা যে 8-5 ইয়ার প্ল্যান অথবা আমাদের এসডিজির যে আমাদের অ্যাকশন প্ল্যান, সেইটার সাথে কম্প্যাটিবল হবে আমাদের যে বাজেটে, তার রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ প্রফেসর আবু ইউসুফ, আপনার অনেক মূল্যবান পয়েন্ট আমরা এখানে পেয়েছি। আমি এরপরেই কিন্তু প্রফেসর ডক্টর সালাউদ্দিন আমিনুজ্জামানকে আমন্ত্রণ জানাবো। Professor Salahuddin Aminujaman is a professor of policy and governance, and he is also an advisor of the SIPG of North South Universities and an eminent policy, and governance professor of our country. I would request Professor Salahuddin Aminujaman, আপনি একটু আমাদেরকে বাজেট এর ইমপ্লিমেন্টেশন অথবা এর জন্য আমাদের কি চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা আছে, আদৌ আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবো, আপনি গভর্নেন্স এক্সপার্ট, আপনি একটু যদি সেই বিষয়টা আলোকপাত করেন। অনেক অনেক ধন্যবাদ।
মাননীয় মন্ত্রী মহোদয়, এমএসসি বোর্ডের চেয়ার এবং ভাইস চ্যান্সেলর মহোদয়, আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং যারা আমাদের এখানে উপস্থিত আছেন সবাই গুণী ব্যক্তি, তাদের সবাইকে আমার সালাম। আগে বলে নিচ্ছি আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আজকে এই তিনজনের কথা শুনে এনরিচড ডেফিনেটলি, যেখানে ডক্টর মুস্তাফিজ, ডক্টর নাজদিন এবং ডক্টর ইউসুফ, এনারা খুব স্বনামধন্য মানুষ, বিশেষ করে মুস্তাফিজ আর নাজদিন তো জাতীয় পর্যায়ে প্রায় সবাই চেনে, আর another emerging one is ইউসুফ। আমি মূলত যেটা বলতে চাই, ফ্রম ভেরি সিম্পলি ফ্রম গভর্নেন্স পার্সপেক্টিভ, এখন আমরা বলেছি যে বাজেটের বাড়ছে, অ্যামাউন্ট বাড়ছে, পরিমাণে বাড়ছে এবং ক্রমাগতভাবে বাড়ছে, খুব ভালো কথা। কিন্তু সাথে সাথে ইউটিলাইজেশনের রেট দেখি এবং তার ইম্প্যাক্ট একেবারে আউটকাম লেভেলে যে দেখি আমরা কি সেটা পাচ্ছি কিনা। যেটুকু মোটামুটি গবেষণা ইভেন কি প্ল্যানিং কমিশনও করেছে, সেখানে দেখা গেছে যে বাজেটের একটা সিরিয়াস আইডেন্টিফাইড যে ইস্যু সেটা হচ্ছে implementation efficiency. And why is that? To certain extent, সালাউদ্দিন আমিনুজ্জামান, আপনার মিউট হয়ে গেছে মাইকটা, আপনি কি একটু আনমিউট করে নেবেন? জি, সুতরাং শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুতরাং এই বিশাল বাজেট যখন হলো, এটা প্রাথমিকভাবে দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে এই বাজেটটা আমরা ইমপ্লিমেন্ট করার মতো ক্ষমতা আমাদের আছে কিনা। আমাদের অতীত ইতিহাস যা বলে এবং ধারাবাহিক যা চলছে, তাতে আমার মনে হয় না যে এটা আমাদের জন্য একটা খুব সহজসাধ্য কাজ হবে। এটা হলো প্রথম অংশ, এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কনসার্ন। দ্বিতীয় যেটা সেটা হলো যে বাজেট ইমপ্লিমেন্ট কিন্তু পলিটিশিয়ানরা করেন না, এটা করেন পাবলিক ব্যুরোক্রেসি। ওনারা দিক নির্দেশনা দেবেন, চিন্তা ভাবনা বলবেন, গাইড করবেন। এই জায়গাতে আমরা দেখেছি আমাদের পাবলিক ব্যুরোক্রেসি ভেরি আনফর্চুনেটলি, আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট বলেই বলছি, একটা কোথায় যেন একটা ব্যুরোক্রেসির ভেতর একটা কাইন্ড অফ প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ নেওয়ার একটা বাধা আছে। এবং যেটাকে আমরা আমাদের পাবলিক অ্যাডের ল্যাঙ্গুয়েজে বলি আনসার্টেনিটি অ্যাভয়েডেন্স সিনড্রোম, অর্থাৎ যে জায়গায় একটা প্রোঅ্যাক্টিভ মুভ নিতে হবে তারা বসে থাকে কোথা থেকে নির্দেশ আসবে, কি ধরনের পলিটিক্যাল রিস্ক আসতে পারে, কিন্তু তার যে ম্যানেজারিয়াল ইনিশিয়েটিভ এন্ড ড্রাইভ, এই জায়গাটা আমাদের সচিবরাও কিন্তু পিছিয়ে থাকেন। সুতরাং আপনি বিশাল বাজেট করছেন and your bureaucracy is still suffering from some kind of uncertainty avoidance syndrome, তাতে যেটা হলো লো স্পেন্ডিং হবে, রিসোর্সের অ্যাপ্রোপ্রিয়েট অ্যালোকেশন বা ইমপ্লিমেন্টেশন হবে না। সুতরাং এখন এগুলো হওয়ার পিছনে মোটামুটি বেশ কতগুলো বড় কারণ দেখছি আমি। মোটাদাকে প্রায় 8টি কারণ আমার কাছে মনে হয় যেটা অ্যাড্রেস করা যেতে পারে। প্রথম হচ্ছে যে আমরা কি এই যে ক্যাপাসিটি ডেফিসিট to be a driving bureaucracy than that of an implement just static bureaucracy, এই জায়গাটা আমাদের কিন্তু কোন রকম সেরকম উদ্যোগ নেওয়া হয়নি। সুতরাং আমি মনে করি যাদের মধ্যে যে প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ নেওয়ার যে দ্বিধাটা, সেটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে। Let the political leader give them the assurance, yes you go ahead, we are behind you. কিন্তু আমাদের এখানে এই জিনিসটা বোঝা এখনো যথেষ্ট আমরা পিছিয়ে আছি। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের খুব একটা অ্যাডভান্স লেভেলের প্রকিউরমেন্ট রুলস তৈরি করা হয়েছে। এটা যতটুকু মনে হয় যে খুব প্রোগ্রেসিভ, ঠিক ততটুকু জটিল। এবং এই প্রকিউরমেন্ট রুলস গুলো কিন্তু যথেষ্ট অনেকগুলো কন্ট্রাডিক্ট এলিমেন্টসও সেখানে আছে। ব্যুরোক্রেসি প্রকিউরমেন্ট রুলসটা ফলো করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, অনেক ক্ষেত্রে এড়িয়েও যেতে চায়, যার ফলে আবার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা হয়। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে এর সাথে আসি, যখন আমরা প্রকিউরমেন্টে যাই তখন যেটা হয় ওইটা বেশি রিস্কি আমার কাছে পলিটিক্যালি। সেটা হলো যে পাওয়ার স্ট্রাকচার তারা এসে এখানে জড়িয়ে পড়ে। তদবির বলে একটা কনসেপ্ট আমাদের আছে, পেছন থেকে এসে নানান ধরনের করা হয়, যেটাকে আমরা বড় মাপে বলতে পারি আমাদের অর্থনৈতিক বলবেন। পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টর যেগুলো আছে এটাই কিন্তু আসল ডিসিশন মেকিং এর সাহায্য করে। ফলে প্রকিউরমেন্টে রেশনালিটি ইজ বিং গ্রসলি কম্প্রোমাইজড
because of the role of the power structure. এটা আমরা সম্প্রতিকালে স্বাস্থ্য ক্ষেত্রে দেখেছি বা অন্যান্য ক্ষেত্রে দেখেছি। এটা কিন্তু নতুন কিছু নয়, এটা সবসময় হয়ে থাকে। তো প্রকিউরমেন্টটা এই যে ব্যুরোক্রেসিক প্রফেশনালিজমের জায়গায় যখন ব্যুরোক্রেসিক আন্ডার সিরিয়াস প্রেশার অফ পাওয়ার ডাইনামিক্স এন্ড পলিটিক্যাল ফ্যাক্টর দেওয়া হয়, তখন কিন্তু প্রকিউরমেন্টটা ডিস্টার্ব হয়, ফলে বাজেটের যে আকাঙ্ক্ষা, যে চিন্তা, সেটা আমরা কম্প্রোমাইজ করি। আর একটা কি চিরপরিচিত একটা সমস্যা আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এটা প্রকিউরমেন্টে করে, সেটা হচ্ছে ল্যান্ড রিলেটেড যদি কোনো কিছু হয়, কোন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু হয়, তাহলে ইনভেরিয়েবলি ধরে নেবেন যে সে প্রজেক্ট অনেক দেরি হবে। কারণ ল্যান্ড ম্যানেজমেন্ট আমাদের এত পুরোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দিয়ে চলে, ফলে একটা সাবস্ট্যান্টিভ ইনভেস্ট যখন করতে যায় ল্যান্ড রিলেটেড থাকে, সেখানে আমরা দেখি যে বাজেট অ্যালোকেশন আছে, সবই আছে, কাজ শুরু করা যাচ্ছে না। চতুর্থ চিত্রে আমার কাছে মনে হয় যে এক ধরনের ভুল বোঝাবুঝি বলতে পারি আমি, বা ভুল বোঝাবুঝি বলুন বা জ্ঞানের কিংবা কমিউনিকেশন গ্যাপে বলুন, সেটা হচ্ছে মন্ত্রণালয়গুলোর সাথে প্ল্যানিং কমিশনে যেন কেন একটা দূরত্ব তৈরি হয়। প্ল্যানিং কমিশনে দিয়ে মেনটেন ভেরি স্ট্রং স্ট্যান্ডার্ড, চেক পয়েন্টস গুলো খুব স্ট্রং স্ট্যান্ডার্ড, কিন্তু মন্ত্রণালয় সেই জিনিসটার সাথে সবসময় তারা সেইভাবে প্রিপেয়ার্ড হয় না। তখন দোষ চাপিয়ে দেয় প্ল্যানিং কমিশনের উপর বা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপর। আসলে তাদের যে ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি বা প্ল্যানিং এর জন্য যে প্রিপেয়ার্ডনেস, যে ডেটা তথ্য, সেগুলো তারা সেভাবে সংগ্রহ করে না। ফলে যেটা হয়ে যায়, তারা ইমপ্লিমেন্টেশনের স্লো হয়ে যায় এবং শেষের দিকে তাড়াহুড়ো কিছু করে, দোষটা চাপিয়ে দেয় ইআরডির উপরে কোনো ক্ষেত্রে, যেটি বৈদেশিক সাহায্য থাকে, আর প্ল্যানিং কমিশনের উপরে দেয়। তারপরে ভেতরের দিকে যদি আমরা চিন্তা করি, ভেতরেও আমি যদি মন্ত্রণালয়ের ভেতরে চিন্তা করি, বাজেট ইমপ্লিমেন্ট করা কিন্তু শুধু পয়সা খরচ করে না, there is lot of other initiatives has to be taken. সেই ধরনের ইমপ্লিমেন্টাল মনিটরিং ক্যাপাসিটি উইদিন দ্য মিনিস্ট্রি is very very weak. নেক্সট আমি বলবো, আমরা জানি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা দেখেছি যে এপিএ থাকে, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট হয় ক্যাবিনেট ডিভিশনের সাথে, যে এই মন্ত্রণালয় কিভাবে কাজ করবে। আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। একটা মন্ত্রণালয়ের পারফরমেন্স কতটুকু ভালো হলো কি হলো না, এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেটর ইজ ইয়োর ইমপ্লিমেন্টেশন অফ বাজেট, স্পেশালি ডেভেলপমেন্ট বাজেট। রেভিনিউ বাজেট তো খরচ হয়েই যাবে, কিন্তু ওখানে আমরা দেখেছি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, যেটা অত্যন্ত একটা ইনোভেটিভ আইডিয়া এই বর্তমান সরকার এনেছে, সেখানে কোথাও উল্লেখ নেই যে কতটুকু বাজেট ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এই কম্পোনেন্টটা নাই বলে দেখা যায় যে আমাদের যারা মন্ত্রণালয়ে আছেন তারা ঠিক ওইভাবে দায়বদ্ধতা তাদের ঘাড়ে নেন না। আরেকটি জিনিস যেটা নাজরিন আছেন আমাকে কারেক্ট করে দিবেন, আমরা খুব একটা গালভরা কথা ইদানিং বলছি জেন্ডার বাজেট, জেন্ডার বাজেট। আমি একটু ছোটখাটো সাহস করে একটু রিসার্চ করেছিলাম, এটা একটা বায়বীয় জিনিস, একেবারে বায়বীয় জিনিস। ওই জন্য আমার গবেষণা তাই বলেছে, তারা মনে করছেন যে একটা সেতু বানানো হয়েছে, অতএব এত পার্সেন্ট মহিলারা একটা বেনিফিট পেয়েছে। এই যে একটা কমপ্লিট অ্যাজাম্পশন বেসড অন নাথিং। এই যে তখন আপনারা যদি দেখেন গড়ে প্রত্যেকটা মন্ত্রণালয় দাবি করছে 30%, 32% তাদের বাজেট বেনিফিশিয়ারিজ মেয়েরা, কৃষি বেসিসে হলো। আমরা আবার জেন্ডার এম্পাওয়ারমেন্টের কথা বলছি। এই জায়গাটা আমার মনে হচ্ছে আমাদেরকে এক ধরনের ধোঁয়াশায় রাখা হচ্ছে, অথবা আমরা মনে করি যে আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন বাজেট করছেন তাদের একটা সিরিয়াস কনসেপচুয়াল ডিস্টোরশন, মেন্টাল ডিস্টোরশন। ধন্যবাদ। লাস্ট একটা পয়েন্ট যেটা আমি শেষ করছি, সেটা হলো, দেখুন সরকারের বাজেট তো সরকারের টাকায়, আমার টাকায়, আপনার টাকায়, সরকারের টাকা না। এখন এই সরকারের টাকা দেখভাল করার দায়িত্ব সিএজি অফিসে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের বাজেট পারফরমেন্স খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে, এই রিপোর্টটা কিন্তু সিএজিতে যায়, সিএজি রিপোর্ট করেন, কিন্তু সিএজি রিপোর্ট আমরা কদিন দেখেছি, পার্লামেন্টে কতদিন ধরে রিপোর্টটা করে থাকে, পার্লামেন্টে কি ডিসকাস হয়? এটা স্বয়ং সিএজি সাহেব নিজেই আমাকে বলেছেন যে আমরা দিয়ে রাখি, সেটা পার্লামেন্ট ডিসকাশন হয় না। তাহলে আমরা যারা জনগণ, ট্যাক্স পেয়ার, আমাদের কাছে জবাবদিহিত হতেই হবে। কারণ আমরা মনে করছি যে কন্ট্রোলার অ্যাকাউন্টেন্ট জেনারেল যে রিপোর্টটা, যেখানে রাষ্ট্রের অর্থের ব্যয়ের হিসাব নিকাশটা দেওয়া হয়, কোথায় ডেভিয়েশন হয়েছে, কোথায় ঘাটতি হচ্ছে, এটা পার্লামেন্টে উপস্থাপিত হওয়া উচিত, সেটা হচ্ছে না।
একদম এটা সাংবিধানিকভাবে হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না, হলো খুব ইরেগুলার। লাস্ট বছর গত 4 বছর আগেরটা হয়েছে, এই গত 3 বছরটা নয়। সুতরাং এতে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি কমে যায়। ধন্যবাদ প্রফেসর সালাউদ্দিন আহমেদ, আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন আপনি গভর্নেন্স এবং ইমপ্লিমেন্টেশন ইস্যুতে। আমি পরে আসবো আবার আপনার কাছে। আমরা এই মুহূর্তে ডক্টর হেলাল আহমেদ, Dr. Helal Ahmed is currently serving as the professor of economics of North South University, and he is also the director of economic research platform at North South University. আমি ডক্টর হেলালকে একটু জিজ্ঞেস করব যে আপনি আমাদেরকে জেনারেল কমেন্টস অন বাজেট একটু দেবেন ইন রিগার্ডস টু বাজেট ডেফিসিটস, ফাইন্যান্সিং এন্ড পাবলিক ডেটস ম্যানেজমেন্ট। কিভাবে এই 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 জায়গাটাতে আপনি একটু যদি ফোকাস করে কথা বলেন। ধন্যবাদ। Thank you. Yes, I would like to make some general comments. My previous panelist touched on many of these things. I will just echo some of these things just to make a point. And then I will focus on the assigned topic on budget deficit financing and public debt management. Especially, I will focus on the direct and indirect economic cost of government's debt and deficit management practices. And finally, I will probably offer a couple of recommendations for considerations by policymakers. As for the general comments on budget, again, I'm echoing. So the estimated budget for this for 2021 and 22, which is over 6 lakh crore taka, I think the government seems to be, this is as a percentage of GDP is higher than previous decades or so, but it seems very light on, as my previous commentators, panelists highlighted already, very light and disappointingly light on health, education, social safety net provisions, as well as stimulus for a broad-based economic recovery. I think these are a mouthful, but due to time constraint, I'm not exploring all these things. And importantly, addressing the institutional capacity deficits in government program and service deliveries. My previous panelists highlighted all those things. But the second point, and it's a very important point, which is the credibility of a government budget definitely critically depends on the credibility of the assumptions used by the budget for the budget preparations. And these assumptions should, at least, if I may use the term, pass the laugh test. Two obvious examples: the assumed tax revenue collection and the revenue estimates. That's one example. The second one is the excessive reliance this time around on foreign borrowings. So both seems very ambitious given the realities on the ground. So these are my general comments. And again, I'm echoing my previous commentators. Let me move to the assigned topic on deficits and debt management practices. We all know that almost routinely, the government has been running a deficit budget since independence. So for this budget, the government budget deficit has been estimated at around 2 lakh crore taka, over 2 lakh crore taka, which is equivalent to 6.2% of estimated GDP for that year. And of course, pre-COVID, somewhat pre-COVID year 2019 and 20, this deficit was 5.5% of GDP. And in the average for the last decade or so was less than 5. So it's higher in terms of GDP. But, as one of my previous commentators suggested, that the government should have been more aggressive and should be running a much bigger deficit during a COVID pandemic period for faster economic recovery. Now, this might fly to some of the things that I'm going to touch on, but anyway, we'll see. So in terms of financing the government budget, 6 lakh crore budget, revenue earnings are estimated to cover only 6.4%. So the rest is coming from government borrowings. And so the shortfall is about 2,15,000 taka, and government will be relying on foreign borrowings and domestic borrowings. On foreign borrowings,
estimation is about 98,000 crore taka, which is about 45% of the budget deficit. It's an ambitious target, given that in the previous one, it was about 27% of the deficit. And the rest estimated deficit, government would rely on borrowing from the Bangladeshi banks and scheduled banks, as well as on non-bank sources, predominantly national savings deposit certificates. So the key instruments governments are using for bank borrowing from Bangladesh Bank and scheduled bank are, of course, treasury bills, treasury bonds, ways and means advances. Now, let me turn to the direct and indirect economic cost. Regarding the direct economic cost of government debts and deficits, let me point out one thing though. End of the day, all government borrowings must be paid by taxpayers this year or in the future, unless, of course, the government runs a Ponzi scheme. I'm sure it's not the case, but if that is the case, then government can borrow to pay off the previous borrowings. So that is not happening, I guess. In terms of the indirect cost, although not very much discussed in public forum and all, that could be potentially more damaging and concerning, damaging to economic growth and all. For example, when government borrows from the central bank, it actually increases the amount of money supply and can add, if excessively done, significantly to inflation. When government borrows from commercial banks and they're borrowing at a risk-free because it's borrowed by the sovereign, it's a risk-free, low interest rates. And potentially it can crowd out private sector credit and investment, depending on the liquidity situation, of course, as my previous panelist suggested, that it's not about investable fund, it's about the investable environment, the enabling condition, which are very important. And when the government borrows from non-bank sources, especially through savings certificates and all, the interest rate is significantly higher than the comparable term deposit rates. And if you include the applicable tax credits, it's even still higher. Right? So these rates, these instruments are definitely going to affect private savings and definitely will inflict distortions, economic pains onto the broader financial and banking systems. Yes. Thank you, Professor Hilal. I'll be coming again. Actually, we do have another panelist in our pool. Professor Dr. Sharif Nurul Ahkam is actually a professor of accounting and finance at North-South University. He's also the graduate director. If I go straight away to Professor Sharif Nurul Ahkam, you know that, well, one of the constants of raising revenue is very limited, tax base in Bangladesh. The tax to GDP ratio is lowest in this area. Could you please explain why is the tax base is so limited and what can be done with? Yeah, Thank Professor you, Dr. Ahkam. Hannan. Thank you, Dr. Hannan, and greetings to all the members and panelists here. In this group, I kind of feel intimidated. Everybody is well known in the country, but I'm going to follow up right from what Professor Mustafiz has pointed out at the beginning, that our revenue relative to GDP is very low. He mentioned that it's about 15%. And in the well-developed countries, the general thought is that it should be 25 to 30%. And this aspect, he pointed out that, well, if you have the percentage allocations, then you don't have a whole lot of room. You take something out of here to the other side or to some allocation. You have to increase the amount, and to increase the amount that you can allocate, you'll have to raise your revenue or you have to borrow more money. As you heard Professor Hilal, well, you probably don't want to borrow more money, but there is a substantial scope of increasing the revenue.
I know that we have a target to raise the tax to GDP ratio to over 20%, around 24% in about 8 years, I think was the number. Let's look at the numbers here a little bit. Okay, it's common knowledge that we need to raise the revenue, but that depends on our revenue base. And the numbers I have, there are 40 lakh registered taxpayers in Bangladesh, but only 22 lakh submitted their tax returns. And the word is submitted tax returns does not necessarily mean that they have paid taxes. A lot of them just submitted and there may be no tax liability. There are over 2 lakh registered companies with the registrar of joint stock company, but only 45,000 paid tax. So right in the numbers, you could see that there is substantial scope of increasing the revenue. From 40 lakh, you are getting a submission only from 22 lakh, that's 18 lakh gap. And the 40 lakh itself is a puny number compared to the size of the population of Bangladesh. What can you do here? Can you really do something? We usually throw up our hands and so that we really can't do very much. Every year we try to raise the revenue and expand the base. A lot of it has to do with our reluctance to use technology and trying to allocate money to everything that we can. One place where you can actually allocate revenue, but that will end up in higher revenue, is raise the expenses of NBR, get more qualified tax collectors, and find out who else could be brought in this tax base. We don't have good database. We don't like database management. We are a digital Bangladesh country, but the priority seems to be somewhere else. Professor Salahuddin Amin pointed out a lot of things that, well, there is budget, but who is going to implement and how we are going to implement? We don't have the technical skills. I was thinking of project management, teaching project management to the future generation. Well, there are some courses there. And in all this project management, the first thing has to be, you have to have budget, and then you have to have step by step process where you do this and allow to move to the next step. There is hesitancy when you have. Okay. ধন্যবাদ প্রফেসর শরীফ নুরুল আহকাম। আমি দ্বিতীয় রাউন্ডে আমাদের প্যানেলিস্টদের কাছে আবার যাব। ইতিমধ্যে আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন এসেছে। আমি দ্বিতীয় রাউন্ডে চেষ্টা করব প্যানেলিস্টদেরকে তাদেরকে ফোকাস করে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে জানাতে। প্রথমে আমি শুরু করব ডক্টর মুস্তাফিজুর রহমানকে দিয়ে, কারণ উনি আজকের আলোচনার সূচনা করেছেন এবং ওনার কাছে কয়েকটা প্রশ্ন এসেছে। একটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানকে এত কর ছাড় তো আগে কখনো সরকার দেয়নি, তাহলে আগের উদাহরণের উপর ভিত্তি করে কেন বলেছেন যে এই কর ছাড় বিনিয়োগকে উৎসাহিত করবে না? এটা অর্থনীতির মডেল তো আমাদের বলে কর কমানো বিনিয়োগ বাড়ানোর একটা উপায়। 2 নম্বর প্রশ্ন যেটা এসছে, আপনি বারবার ব্যবসার পরিবেশে রিফর্ম করার কথা বলেছেন, আপনার দৃষ্টিতে কোন রিফর্মটা সবচাইতে জরুরি? আর 3 নম্বর যেই প্রশ্নটা এসেছেন সেটা ইংরেজিতে যিনি লিখেছেন, in the wake of increasing importance of data and allegation of data anarchy, should there be a statistics commission instead of executive or bureaucrat run BBS? If not, how could we improve the quality and objectivity of data? Actually, এই তৃতীয় প্রশ্নটার
আলোকে কিন্তু সিপিডি থেকে ডক্টর দেবপ্রিয় কয়েকদিন আগে একটা কমেন্ট করেছেন। উনি কমেন্ট করেছেন জুনের 8 তারিখে, গত 2 দিন আগে। সেটা বলেছেন তথ্য উপাত্ত নিয়ে নৈরাজ্য চলছে। আপনি সিপিডির পক্ষ থেকে এই সব মিলিয়ে যদি আমাদেরকে এই 3টা বিষয়ে সুন্দরভাবে আলোকপাত করেন। আপনি মাইকটা আনমিউট করতে হবে। ধন্যবাদ। যে প্রশ্নগুলি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যারা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ব্যবসা প্রতিষ্ঠানের যে কর ছাড়ের কথা আমরা বলছি, আসলে বাংলাদেশের অর্থনীতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে জিডিপির যে বললাম যে সরকারি ব্যয় হলো 16% মতো এখন জিডিপির, তাহলে বাকি 84% কিন্তু হলো ব্যক্তি খাত। এটা খেয়াল রাখতে হবে। সো আমার যদি কর্মসংস্থান যদি করতে হয় তাহলে বেশিরভাগটাই করতে হবে হলো ব্যক্তি খাতে। সরকারি ব্যয়ে যেটা আছে বড় বড় মেগা প্রকল্প, এগুলো আমাদের ব্যক্তি খাতকে উৎসাহিত করবে অবশ্যই, কিন্তু সেখানে কর্মসংস্থান কিন্তু অত বেশি সেটা হয় না। সো ব্যক্তি খাতকে যদি আমি উৎসাহিত করতে চাই তাহলে আমাকে বিভিন্ন প্রণোদনা দিতে হবে। সেখানে সেটা সাবসিডি আছে, সেখানে কর ছাড় আছে, সেখানে ভ্যাট ছাড় আছে, এবং একই সাথে এবারে বাজেটে যেটা করা হয়েছে আমি মনে করি সেটা ঠিক করা হয়েছে, আমদানি প্রতিস্থাপক শিল্পকে আবার সংরক্ষণও দেয়া হয়েছে এবং সেইভাবে সেখানে আমাদের উৎপাদন উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এবার হয়তো আমাদের কর্পোরেট কর ছাড় ইত্যাদি দেওয়া হয়েছে এবং ইত্যাদি, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের যখন আপনি একটা কস্ট, আপনারা অনেকে হয়তো বিজনেস স্টুডেন্ট, কস্ট যদি আপনি দেখেন তাহলে এই করের যেটা তারা কর দিচ্ছেন সেটা তার ব্যয়ের কত অংশ, তাই না? এটা কিন্তু খুব বড় অংশ হবে না। যেটুকু ছাড় দেওয়া হয়েছে ওই ছাড়টাকে যদি আপনি টোটাল কস্ট 100 টাকা, ছাড় কত পেলাম সেটা যদি ধরেন তাহলে খুব বেশি বড় হবে না। তার মানেটা হলো যে এটা নেসেসারি ফ্যাক্টর বাট নট সাফিসিয়েন্ট, প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট না। তাহলে সেই জায়গাটাতে আমি যেটা বলছি যে এখানে অন্যান্য যেসব পরিবেশের কথা আমরা বলেছি, রিফর্মস এর কথা যেটা বলেছি, যেমন ইজ অফ ডুইং বিজনেস, আপনি লাইসেন্স যদি নিতে চান তাহলে আপনি লাইসেন্সিংটার জন্য আপনার কত সময়টা লাগে, আপনার কি সাইলেন্স ইজ কনসেন্ট এরকম কি কিছু আছে নাকি যে 15 দিনের মধ্যে না দিলে আমি ধরে নেব যে তুমি এটা আমাদের আপনি রিফর্মস এর কথা বলেছেন, আমি বলবো যে একটা জায়গায় আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাক্ট আমরা করেছি, ওয়ান স্টপ অ্যাক্ট যেটাকে বলে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট। হ্যাঁ, এই ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টটা খুবই একটা ভালো। এখন এইটার বাস্তবায়নের জন্য তাহলে যে জায়গাটাতে আমি ওয়ান স্টপ করতে চাচ্ছি সেই জায়গাটাতে আমার তাহলে যে সার্ভিসগুলো দেওয়ার কথা সেই সার্ভিসগুলো দেওয়ার সক্ষমতাটা লাগবে। সো আমাদের অনেকগুলি আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু সেটা আমি মনে করি এই ওয়ান স্টপ অ্যাক্ট যেটা করা হয়েছে, ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট, এইটার বাস্তবায়নটা এখন প্রায়োরিটি পাওয়া উচিত। আমরা 100টা স্পেশাল ইকোনমিক জোন করছি, সেখানে আমরা বিনিয়োগ আকর্ষণ করতে চাচ্ছি, তো সেখানে তো এই এনভায়রনমেন্ট গুলো যদি আমরা না ক্রিয়েট করতে পারি। কিছুক্ষণ আগে আমাদের প্রফেসর আকাম কিন্তু যেমন বলছিলেন যে যেমন এই যে আমাদের যে জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রেশনের যে সিস্টেমটা আছে 175,000 রেজিস্টার করছে, কিন্তু এনবিআর কিন্তু সেটা জানে না। হ্যাঁ, এনবিআর এর সাথে ওই ডিজিটাল কানেকশনটা ছিল না, যে কারণে মাত্র 45% সেটা তারা এনবিআর এ নথিভুক্ত ছিলেন, আর তার মধ্যে 15% তারা ট্যাক্স দিচ্ছিলেন। তো তাহলে এখন কিন্তু একটা প্রজেক্ট নেওয়া হয়েছে এনবিআর এ, যার মাধ্যমে তারা এইটাকে ডিজিটাইজ করে ফেলেছেন। জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন হলেই এনবিআর এর কাছে ইনফরমেশনটা চলে আসছে। দেখেন এটা কিন্তু একটা প্রযুক্তি ব্যবহার করে। সো আমি যেটা বলছি যে বিভিন্ন জায়গায় এই উদ্যোগগুলি, হ্যাঁ, এবং রিফর্মস এর ফিসকাল রিফর্মস আমাদের যেমন কাস্টমস অ্যাক্ট, ডাইরেক্ট ট্যাক্স অ্যাক্ট, এগুলো কিন্তু বছরের পর বছর কিন্তু পরে আছে। সো এই ফিসকাল রিফর্মস গুলো কিন্তু আমরা কিন্তু বাস্তবায়ন করিনি। এইবারে বাজেটে উল্লেখ আছে, আবার আমরা এই বছরের মধ্যে করব। গত 5 বছরের বাজেট দেখেন, প্রত্যেক বাজেটে এটা উল্লেখ ছিল, আপনারা দেখতে পারেন। আর লাস্ট যেটা ডাটার কথা বলছি, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এইবারের বাজেটের প্রেক্ষিতে আমরা মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে আমরা কিছু ডাটা পেয়েছি। আমাদের কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় আয় মাথাপিছু কি হবে সেটারও আমরা উপাত্ত পেলাম, কিন্তু কিসের ভিত্তিতে এই হিসাবগুলি করা হচ্ছে? আমরা যদি জিডিপি প্রবৃদ্ধি আমরা যদি ধরে থাকি যে এটা 1% হয়েছে, সেটার কিন্তু উল্লেখ নাই যে আমাদের অন্যান্য বাজেটে
চলমান অর্থ বছরে, যেমন 2020-21 রিয়েল জিডিপি গ্রোথ কত হয়েছে এই ফিগারটা থাকতো, এইবারের বাজেটে সেটা নাই। কিন্তু আমি 7.21% প্রবৃদ্ধি হবে হিসাব করছি। ভিত্তিটা কোন জায়গায়? আমি যদি ভিত্তিটা না জানি সেটার কিন্তু উল্লেখ নাই এখানে। সো আমরা যেটা বলছি যে এটা ডেটা ইজ বিকামিং সো ইম্পর্টেন্ট। হোয়াট ক্যানট বি মেজার্ড ক্যানট বি মনিটর্ড, হ্যাঁ, পিরিয়ড, তাই না? যা পরিমাপযোগ্য নয় তা পর্যবেক্ষণযোগ্য না। তো সেই কারণে আমরা বলছি যে তথ্য উপাত্তগুলোকে আরো নির্মোহ ভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে এগুলো যদি জেনারেট করা যায়, সরকারেরই কিন্তু এটাতে বড়, এটা আমার মনে হয় সহায়ক হবে। কিন্তু সেটা আমরা এখন দেখছি না, বিভিন্ন জায়গায় তথ্যের ঘাটতি আছে, আমরা একটার সাথে আরেকটা মিলাতে পারি না। বিনিয়োগ না বাড়লেও আমাদের প্রবৃদ্ধি বাড়ছে, তার মানে কি উৎপাদনশীলতা অনেক বাড়ছে, তাহলে উৎপাদনশীলতা বাড়ার জায়গাগুলি কোন জায়গায় সেটাও তো আমরা জানি না। সো এই জন্যই আমরা বলছি যে এখানে ইমপ্রুভমেন্ট দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর মুস্তাফিজুর রহমান। আমি ডক্টর নাজনীন আহমেদের কাছে দুটো প্রশ্ন এসছে আমার শ্রোতাদের কাছ থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এবারের বাজেট স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো কোনোভাবে উপকৃত হবে এই বাজেটে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি এই করোনার মধ্যে দেশে কোটিপতি বাড়ার কথা বলেছেন, অন্যদিকে আমরা সবাই জানি যে এবারের কিন্তু আমাদের পভার্টি লাইনের নিচে, দারিদ্র সীমার নিচে নতুন করে অনেক মানুষ চলে গেছে। এই যে একটা অসামঞ্জস্যতা, এটা দূর করার জন্য সরকার কি করতে পারে? দুই একটা সম্ভাব্য পলিসি বা আপনার যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটা আপনি সংক্ষিপ্ত আকারে বলবেন। আমরা আসলে টাইমের ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত, তবে সুন্দর করে একটু খুব সংক্ষেপে উত্তর দিব। দুটো প্রশ্ন। প্রথমটি হচ্ছে ছোট মাঝারি উদ্যোক্তারা কি পেলো। আমি এই প্রশ্নটাই আসলে বারবার আমার মনে উকি দিচ্ছে যে এটা একটি ব্যবসা বান্ধব বাজেট এবং এই সময়ের জন্য এটা দরকার ছিল। আমরা যত রকম ইনস্টিটিউশনাল এবং অন্য সমস্যাগুলোর কথা শুনলাম সেটা তো আছেই আমাদের, এবং সেটা দূর করার চেষ্টা করতে হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও আমি মনে করি এই বাজেটের বেশ কিছু উদ্যোগ প্রশংসনীয়, এবং আমি বলবো যে এই বাজেটে ইভেন কিছু উদ্যোগে যেখানে নারী উদ্যোক্তারা এগিয়ে আসতে পারেন, যেমন ডে কেয়ার সেন্টারের পলিসির সেখানে অ্যালোকেশনের ব্যাপারে সেখানে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এবছর স্যানিটারি ন্যাপকিনের ওপর যে ভ্যাট বাদ দেওয়া হয়েছে এটাকে স্বাগত জানাই, এবং সেটার প্রোডাকশন ব্যয় কমানোর কথা বলা হয়েছে। বেশ কিছু জায়গায় সম্ভাবনা আছে, কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা যদি এই সুবিধাটা পেতে হয়, আপনি দেখবেন যে এখানে যত ধরনের ব্যবসা বান্ধব যে উদ্যোগগুলো, তাতে যদি অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা পেতে হয় তাহলে তাদেরকে ক্যাপিটাল যে সহায়তা সেটা দিতে হবে। আমি তো শুল্কের বা ভ্যাটের সুবিধা আমি পরে নিব। তো ক্ষুদ্র উদ্যোক্তারা যারা পুরনো উদ্যোক্তা, যাদের ব্যবসা নষ্ট হয়েছে, তাদের জন্য আমি মনে করি যে তারা যাতে ব্যাংকের কাছ থেকে, যারা আনুষ্ঠানিক খাতে আছেন তারা ঋণ পেতে পারেন, সেটা হলে এই সুবিধাগুলো তারা নিতে পারবেন। তো সেই ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি মনোযোগটা দরকার। কাজে এটাই আমি বলতে চেয়েছি যে শুধুমাত্র যে সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা দিয়ে সকল সুবিধা ক্ষুদ্র উদ্যোক্তারা নিতে পারবেন না, বড়রা পারবেন, তাদেরকে ব্যাংক প্রেফারেন্স দেয়। কাজে সেখানে একটু সরকারের নির্দেশনা সেটা লাগবে। আর যেটা বলেছেন যে কোটিপতি বৃদ্ধির কথা যেটা বলেছে, আমি এটাই বোঝাতে চেয়েছি যে এই প্যান্ডেমিকের সময় আমাদের ইকোনমি যে গ্রো করছে, দেয়ার আর সেক্টরস, যেই সেক্টর গুলাতে নিশ্চয়ই আয় বাড়ছে। আয় না বাড়লে এই যে আমানতটা, মানে এটা তো মানে এই আমানতটা বাড়ছে তাহলে কোত্থেকে? 6,000 কোটিপতি যদি আমি 3 মাসের মধ্যে এক্সট্রা দেখি বৃদ্ধি, আগের তো যারা আসেনি, তার মানে আমার সেক্টরগুলো যদি বাড়ে তাহলে তাদেরকে আমার ট্যাক্স করতে হবে। সেই ট্যাক্সেশন সিস্টেমটা যদি হয়, যেটাকে আমরা বলি যে হ্যাঁ, কারো ইনকাম বাড়লে সেটা দরিদ্র মানুষ পর্যন্ত পৌঁছাতে হলে ইনস্টিটিউশনকে কাজ করতে হবে। কাজেই আমার যে ইকোনমিতে কিন্তু গ্রোথ কিছু সেক্টরে হচ্ছে এবং দ্যাট ইজ ভেরি গুড, ওয়েলকাম করি সেটাকে। এইখানে অবশ্যই রিডিস্ট্রিবিউশন সিস্টেমটা লাগবে, অর্থাৎ সে ট্যাক্সেশনটা লাগবে। দ্বিতীয় যেটা এইখানে হচ্ছে যে এই ধরেন ক্ষুদ্র উদ্যোক্তা, অতি ক্ষুদ্র উদ্যোক্তা, এরাও যদি সুযোগ সুবিধাগুলো পায় তাহলে কিন্তু এই যে আমাদের ধনী দরিদ্রের ব্যবধানটা সেটা কমে আসার সম্ভাবনা তৈরি হবে। আমাদের এগ্রিকালচার খাত যেহেতু ভালো করছে, সেই খাতে যারা আছেন সেই খাতের সাপ্লাই চেইনটা যেন ঠিক থাকে, তাহলে অনেক অল্প স্বল্প আয়ের মানুষের হাতে আয় থাকবে। এবং আমরা যেটা ম্যাক্রো ইকোনমি গ্রো করলেও আমাদের যাতে বৈষম্যটা না বেড়ে যায়, সেই জন্য অবশ্যই ইনস্টিটিউশন শুড ওয়ার্ক। এবং ওই জায়গাতেই বারবারও আমি আবার গুরুত্ব দিতে
চাই যে সরকারের করণীয় জায়গাটা হচ্ছে স্বাস্থ্য খাতের ঝুঁকি কম রাখতে হবে, যাতে কোনোভাবে কোনো লকডাউনের মতো কিংবা জীবনযাত্রার মোবিলিটি কমানোর মতো কোনো কিছুতে আমাদের না যেতে হয়। তাহলেই কেবল আমরা রিকভারিও করতে পারবো এবং যে আমাদের নতুন যে চ্যালেঞ্জগুলো দরিদ্র মানুষ ফেস করছে সেটাও আমি মনে করি যে কভার করতে পারবো। সবকিছু আসলে আমরা সামাজিক সুরক্ষা দিয়ে আশা করাটা ঠিক না, কারণ সামাজিক সুরক্ষা কতজনকে দিবে সরকার, দরকার হচ্ছে তার কর্মসংস্থানটার যেন ব্যবস্থাটা থাকে। তো আমি মনে করি যে যে খাতগুলো সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের জন্য সরকারের, আবারও বলছি, যেন বাজেটের বরাদ্দ থাকে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাজনীন সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমি এখন প্রফেসর আবু ইউসুফের কাছে যাব। ওনার জন্য কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন এসেছে যে আপনি শিক্ষা খাতে বাংলাদেশের সরকারি বিনিয়োগ অত্যন্ত কম বলেছেন এবং আপনি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর উদাহরণকেও সামনে রেখে বলেছেন যে পাবলিক এডুকেশন এক্সপেন্ডিচার টু জিডিপি রেশিও 6% এর মতো হওয়া উচিত। এই টাকাটা কোথা থেকে আসবে? মানে কোন কোন খাতে বাজেট অ্যালোকেশন কমিয়ে শিক্ষা খাতে অ্যালোকেশনটা বাড়ানো যেতে পারে সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ। আমার মনে হয় চমৎকার একটি প্রশ্ন এসছে। এর আগে আমি এখানে আসার আগে আমি একটু মোস্তাফিজ স্যারের সাথে একটু অ্যাড করি। আপনারা যে তথ্য উপাত্তের কথা বলেছেন, এখানে মাননীয় মন্ত্রী আছেন যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স গত 1 বছরে আমরা যদি বলি ইনফর্ম পলিসি মেকিং এর জন্য আমার কাছে ইনফরমেশন দরকার, আমরা কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর সেরকম কোনো উদ্যোগ আমরা গত 1 বছরে দেখিনি যে আসলে কোথায় যতটুকু তথ্য উপাত্ত আমরা পাচ্ছি কিন্তু অন্যান্য যে সমস্ত রিসার্চ অর্গানাইজেশন সেখান থেকে পাচ্ছি। আপনি দেখেন লেবার ফোর্স সার্ভে 2016-17, হাউস হোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে হচ্ছে 2016 সালে, এর পরের অ্যাকচুয়াল ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নাই। সুতরাং এই জায়গাটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। আরেকটা হচ্ছে হাউস হোল্ড ডেটাবেস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2018 সালে শুরু করেছিল, সেটা কিন্তু শেষ হয়নি। আজকে যদি প্রত্যেক হাউস হোল্ড ভিত্তিক ডেটা সরকারের কাছে থাকতো তাহলে এই যে ক্যাশ ট্রান্সফার 35 লাখকে দিয়েছে, এই বছর কিন্তু একই 35 লাখকে দিচ্ছে, অন্য নতুনদেরকে আর অ্যাড করতে পারছে না যেহেতু সরকারের কাছে লিস্টিং নাই। সুতরাং এই একটা জায়গা। আরেকটা জায়গা ডক্টর নাজনীন যেটা বলেছে যে ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা, আমি অনেকদিন ধরে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি মাঠে ময়দানে বিভিন্ন জায়গায়। আসলে এখানে প্রবলেমটা হচ্ছে আপনি বলছেন যে নারীদেরকে 15% লোন দিতে হবে, কিন্তু সেটা আবার বলে দিচ্ছেন ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে। কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা, যারা একদম তারা কিন্তু তাদের সাথে এই ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপটা তত স্ট্রং না, তাদের কাছে সেই রেকর্ডটা নাই, সেই জন্য তারা কোল্যাটারাল দিতে পারছে না। তারা বলতেছে 25 লাখ পর্যন্ত কোল্যাটারাল ফ্রি, কোনো কোল্যাটারাল লাগবে না, সেখানে গ্যারান্টার লাগবে। এখন আমি কতগুলো উদাহরণ জানি যে সে তার কোল্যাটারাল চেয়েছে, গ্যারান্টার চেয়েছে, এবং গ্যারান্টার বলতেছে সে যদি খুলনার হয় খুলনার সরকারি কর্মকর্তা হবে, সে ঝিনাইদহ চাকরি করলে হবে না। বাস্তব চিত্র, মাঠের চিত্র কিন্তু ভিন্ন। আমাদের কিন্তু মাঠ থেকে রিফর্ম করতে হবে যদি আমরা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পুষতে পারি। আর শিক্ষা বাজেটের কথা বলেছে, আমি আসলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির উদাহরণ দেইনি, আমি দিয়েছি সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর। আমি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল এদের উদাহরণ দিয়েছি তারা কতটুকু দিচ্ছে। এখন আমরা তো সিগনেটরি ইউনেস্কোর, সেখানে আমরা বলছি যে 4 to 6% আমরা শিক্ষা খাতে বরাদ্দ দিব, কিন্তু আমরা সেখানে 2% দিচ্ছি। সুতরাং আমরা নিজের সাথে নিজে কিন্তু কন্ট্রাডিক্ট করছি। আমি 8-5 year প্ল্যানে বলছি আমি 3% দিব, সেখানে আমি দিচ্ছি 2%। এই জায়গাটা আমাদের টাকা আসবে। আপনি জানেন যে আমাদের 1515টা প্রজেক্ট আছে এডিপিতে, ডেভেলপমেন্ট প্রজেক্ট 1500-র উপরে। এখন আপনি বাছাই করতে পারেন যে অপেক্ষাকৃত ভালো প্রজেক্টগুলো কোথায়, সেখানে গুণগত মানসম্পন্ন প্রজেক্ট কোথায়, কোথায় আমার ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার আছে, কোথায় আমি কমাতে পারি, সেখান থেকে কিন্তু আপনি করতে পারেন। আরেকটা আপনি করতে পারেন, আমাদের কিন্তু ওডিএ ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা, সেখানে কিন্তু আমাদের $50 বিলিয়ন মতো পাইপলাইনে আছে। এই টাকাগুলো কিন্তু ছাড় করিয়ে আমরা বাজেটারি অ্যালোকেশন দিতে পারি। আপনারা এই প্রথমবারের মতো দেখবেন যে ডেভেলপমেন্ট পার্টনার্স, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তারা কিন্তু বাজেটারি সাপোর্ট দিচ্ছে, সেখান থেকেও কিন্তু আমরা এখানে সাপোর্ট দিতে পারি। এবং সর্বশেষে আমি একটা জায়গা বলবো, আসলে আমাদের গ্রোথ হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা বলছি বাংলাদেশ ইজ এ ল্যাবরেটরি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, অনেক বেস্ট প্র্যাকটিস কিন্তু আমাদের আছে। তাই এই জায়গাটা আমরা কেন উপজেলা পর্যায়ে যদি আমরা হসপিটাল বা বাইরে যেমন জিপি সিস্টেম আছে, আমরা কমিউনিটি ক্লিনিক গুলোকে কেন সেরকম একটা আদলে রিফর্ম করি না, তাহলেই তো আমরা করতে পারি। আর শেষে আমি বলবো আমাদের ইনস্টিটিউশনস গুলো খুব দুর্বল, যেটাকে আমরা রুলস অফ দ্য গেম বলছি। আমি একটা বইয়ের উদাহরণ এখানে দিচ্ছি, যেটা হচ্ছে ওয়ান ইকোনমিক্স মেনি রেসিপিস,
গ্লোবালাইজেশন, ইনস্টিটিউশন আর ইকোনমিক গ্রোথ। এখন আমরা গ্লোবালাইজেশনের পার্ট, আমাদের গ্রোথ হচ্ছে, কিন্তু আমাদের ইনস্টিটিউশন, যেটা সালাউদ্দিন স্যার বললেন, ইনস্টিটিউশনসে আমাদের অনেক রিফর্ম দরকার, উইক ইনস্টিটিউশন। এই জন্যই আমরা ম্যাক্রো লেভেলে আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না। সেখানে পেতে হলে ডেফিনেটলি আমাদের ইনস্টিটিউশনসকে ফোকাস করতে হবে। ধন্যবাদ প্রফেসর আবু ইউসুফ, খুব সুন্দর করে আপনি অনেকগুলো পয়েন্ট এনেছেন। আমি এখন ডক্টর শরীফ নুরুল আকামের কাছে একটু যাব। ডক্টর শরীফ নুরুল আকাম, people are reluctant to pay tax. We have a culture of not paying taxes. What do you think this is the, what is the real reason, and can we do something about it? And also you can include the VAT collection problem also. You can also include the VAT collection problem. Thank you for that. Actually, that's ওখানে আমি প্রথমে যেতে যাচ্ছিলাম। আমি এর আগে এবার বলেছি যে এখানে এনবিআর এ আমাদের ম্যান পাওয়ার বাড়ানো দরকার। ম্যান পাওয়ার বাড়লে রেভিনিউ বাড়বে। এখানে ভ্যাট হচ্ছে, ইটস রিয়েলি এ শেম ইন আওয়ার কান্ট্রি। ভ্যাট এর থেকে রেভিনিউ কিন্তু এখন ভ্যাট থেকে যে রেভিনিউ সেটা ইনকাম ট্যাক্স কে সারপাস করে যায়, এবং এই গ্যাপটা বরং দিনে দিনে বাড়ছে। এই রেভিনিউটা কিন্তু ভ্যাট থেকেই বেশি আসবে, কিন্তু আমি স্ক্রিনে যতজন লোককে দেখতে পাচ্ছি, আমি শিওর আপনারা সবাই ভ্যাট দিয়েছেন। আমি আরো শিওর যে এই সবটা ভ্যাট কিন্তু এনবিআর এর কাছে যায়নি। এনবিআর ভ্যাট এর কাজ হচ্ছে, বিজনেসের কাজ হচ্ছে ভ্যাট কালেকশন করে এনবিআর কে দেবে। আপনার কাছ থেকে ভ্যাট ঠিকই নেবে, কিন্তু এই টাকাটা তারা নিজেদের পকেটে রাখছে। সেই জন্য আপনি যে ইনস্টিটিউশনের কথা বললেন প্রফেসর আমিন, প্রফেসর আবু ইউসুফ, এখানে শুধু ম্যান পাওয়ারটা বাড়ালেই চলবে না। এটা কিছুটা আমাদের নিজেদের দোষ, কালচারের দোষ, আর কিছুটা ওখানে কিছু করাপশন আছে। You'll have to closely monitor that, and simply if you can do that, there should be substantial increase in revenue. এখন আর কি করা যেতে পারে ট্যাক্সের ব্যাপারে? এটা এগেন আমাদের কিছু নিজেদের বদ অভ্যাস, আর তার মধ্যে বদ অভ্যাসের মধ্যে আসলেই তো কে ট্যাক্স দিতে চায়? আমার তো ট্যাক্স দিতে ইচ্ছে করে না। স্পেশালি আমার থেকে ধনী একজন, ওয়েলথি একজন, আমি যদি তাকে ট্যাক্স দিতে না দেখি, তখন আমার কেন ট্যাক্স দিতে ইচ্ছে করবে? অনেকটা দুধের পুকুরের মতো, অন্য সবাই দেখ, যদি দেয় তাহলে আমি না দিলেও পারবো, আর যদি কেউ না দেয় তাহলে আমি কেন দেব? তো এইখানে হচ্ছে আমাদের মানসিকতা ধীরে ধীরে তৈরি করতে হবে। ইনস্টিটিউশন যদি স্ট্রং হয়, যদি এনবিআর এই কোঅর্ডিনেশন গুলো ঠিক মতো হয়, আর এইখানে যে প্রশ্নটা আছে ডেটা অ্যানার্কি, ডেটা সব সময় অ্যানার্কিস্ট, কিন্তু এর রিঅ্যালাইনমেন্ট হবে রিসার্চারদের দিয়ে। এবং আমাদের সরকারে এসে আমাদের কাছে রিসার্চের জন্য কবার এসছেন, কি কাজে এসছেন, কি সাজেশন আপনারা চান, যেখানে আমি বলতে পারবো যে হ্যাঁ আপনি এটা করলে রেভিনিউ বাড়াতে পারবেন। রেভিনিউর ব্যাপারে একটা তো হচ্ছে যে বেস বাড়াতে হবে, আর একটা হচ্ছে যে আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে, আর একটা হচ্ছে মানসিক একটা ইস্যু আছে যে আপনি কাউকে কাউকে মাফ করে দেবেন, আর যারা পালাতে পারবে না, আমাদের মতো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টারি করেন, তাদের থেকে একদম উৎস থেকেই আপনি ট্যাক্সটা কেটে রাখবেন। অনেকে আছে কিছুটা রিলেটেড এক্স্যাক্টলি এই ইস্যু না হলেও এফেক্ট আছে, যে ডিফল্ট লোন ডিফল্ট, এই টাকাটা ব্যাংকে গেলে ব্যাংকের ইনকাম বাড়ে, ব্যাংক থেকে ট্যাক্স আসে, কিন্তু আমরা রিডিকুলাসলি রিপিটেডলি এই ডিফল্টিং লোনগুলো রিস্কেডিউল করে যাচ্ছি। ধন্যবাদ প্রফেসর শরীফ নুরুল আকাম। আমি যদিও স্পেসিফিক প্রশ্ন নেই প্রফেসর সালাউদ্দিন আমিনুজ্জামানের জন্য, কিন্তু প্রফেসর সালাউদ্দিন আমিনুজ্জামান has talked about inefficiency of in implementing the budget. এই ইস্যুতে উনি কথা বলেছেন পাবলিক ব্যুরোক্রেটদের ইনএফিসিয়েন্সি অর কম্পিটেন্সি নিয়ে উনি কথা বলেছেন। আমাদের প্রকিউরমেন্ট রুল এবং খুবই কমপ্লেক্স, এবং উনি ব্যুরোক্রেটিক পাওয়ার এবং আমাদের ল্যান্ড এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলেছেন। ওনার কাছে একটু শুধু জানতে চাই, উনি তো একজন পলিসি এবং গভর্নেন্স নিয়ে কাজ করে, আপনার এই সার্বিকভাবে আপনি কিভাবে এটার একটা রিমেডি
চিন্তা করেন একটু যদি সংক্ষেপে বলেন, কারণ আমাদের আর এখনো অনেক সিনিয়র স্পিকাররা রয়েছেন, আমরা একটু র্যাপ আপ করবো এই সেশনটা, এই পার্টটা। জি, আপনার মাইকটা একটু আনমিউট করে নিন। আমরা পলিসি সায়েন্সে একটা কথা বলি, কমিটমেন্ট। This commitment has to come from the top political leaders. এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, ওনাদের ক্যাবিনেটে যদি ধরনের ডিসিশন হয় যে there is no compromise, আমরা করবো যেটা বলেছে করবোই, এবং স্ট্রংলি ইনফোর্স করবো সেই জিনিসটা। পলিটিক্যাল কমিটমেন্ট পৃথিবীতে ম্যাজিক করে দিয়েছে সব জায়গায়। আমাদের এখানে কোনো জায়গায় কমিটমেন্টের ঘাটতি আছে। যেমন ধরুন একটা ছোট্ট কথা বলছি, যে জিনিসটা আমি বললাম যে ব্যুরোক্রেসির যে একটা ইনার্শিয়া আছে, ইনার্শিয়া ব্যুরোক্রেসির সব দেশই থাকে, আর আমাদের দেশগুলো থাকবেই। এখন যদি যেমন ধরুন আমাদের এখানে মন্ত্রী সাহেব, তিনি ভালো বলবেন, উনি একসময় নিজে সিভিল সার্ভেন্ট ছিলেন, অত্যন্ত মেধাবী সিভিল সার্ভেন্ট ছিলেন, কর্মঠ সিভিল সার্ভেন্ট ছিলেন। উনি আমাকে, আমি যদি খুব বিনয়ে জিজ্ঞেস করি, আপনি এখন কজন আপনার মতো এরকম সিভিল সার্ভেন্ট দেখছেন? টু বি অনেস্ট, মোস্ট প্রবাবলি আপনি খুব বিনয়ে বলবেন হ্যাঁ অনেকেই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন সিভিল সার্ভেন্টকে টু ব্রিং হিম টোজ নিড এ ভেরি স্ট্রং পলিটিক্যাল লিডারশিপ। এখন আমাদের পলিটিক্যাল লিডারশিপে কোথাও একটু ঘাটতি আছে। ঘাটতিগুলো অনেক ধরনের হতে পারে, আমি মেধার ঘাটতি বলছি না, ঘাটতি নানা ধরনের থাকতে পারে। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, আমাদের সিভিল সার্ভেন্টদের এফিসিয়েন্সি সিরিয়াস ডিস্টার্ব হচ্ছে বিকজ অফ দ্য পলিটিক্যাল ইকোনমিক এনভায়রনমেন্ট। উনি নানামুখী চাপের মধ্যে থাকেন, নানামুখী চাপ, সেটা সরকার দলীয় চাপ, সেটা বিশেষ করে নানান ইনফর্মাল ফোর্সের চাপে। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে মোস্ট প্রবাবলি, আমি এখানে ইঙ্গিতে কথা বললাম, ইনফর্মাল চাপ অনেকগুলো থাকে, তখন তারা পারেন না। পরে তারা যেটা করেন, তারা একটা অ্যালায়েন্স করেন, অ্যালায়েন্সে উইন উইন জায়গায় গিয়ে তার কাজ করে। সুতরাং সলিউশনটা হচ্ছে, ইট হ্যাজ টু কাম ফ্রম দ্য পলিটিক্যাল লিডারশিপ and nowhere else. থ্যাংক ইউ প্রফেসর সালাউদ্দিন আহমেদ। আমি সর্বশেষ প্যানালিস্ট প্রফেসর হেলালুদ্দিন আহমেদের কাছে ছোট্ট করে জানতে চাইবো, মানে আপনি যদি একটু ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইকোনমিক কস্ট অফ গভর্নমেন্ট ডেপস এন্ড ডেফিসিট নিয়ে একটু আরো সংযুক্ত করেন আপনার আগের আলোচনা থেকে। আপনার জন্য কোনো স্পেসিফিক প্রশ্ন আসেনি, সে কারণে আমি সংক্ষেপে আপনাকে শেষ করতে বলছি। আপনার মাইকটা একটু আনমিউট করুন প্লিজ। Thank you. The important thing is, it's the qualitative assessment of direct and indirect cost are obvious, but to what extent private sector, financial sector being affected adversely, it cannot be ascertained. And we come back to data issue, of course. And again, that sort of assessment has to come from the government. So I would suggest that if the government is serious about their debt management for responsible deficit management and economic growth, there should be a commission study on the impacts of various borrowing and debt management practices of the government. So that will pave the way for transitioning into better management, and also it will allow our financial market, which are very much repressed and fragmented, to expose itself to market disciplines. So basically, at the end of the day, we may expect some sort of bond markets, and which will compete, with other potential assets and all that. So it has to be studied. It has to be evidence-based. And the other thing I would like to sort of add, if I may, which is, we talked about rationalization of tax systems. Of course, there are VAT, corporate tax, and if you go through the details, they will start living there, because all those exemptions, nobody knows how it's going to affect the overall tax take. So yes, it is good to give some holidays and exemptions, but what will be the impact on the overall? And if there are different rates, the tendency would be for taxpayers to find ways to minimize tax or even evade tax. So it has to be rationalized. And the important thing, I guess, another important thing, associated thing, is increasing the institutional capacity in public program and service delivery. So again, we are talking about at the macro level, fiscal policy, monetary policy, but they're not isolated. They are very much interlinked. So they need to be in sync
and harmonized for better macro management. So that's basically has to come from the government. ধন্যবাদ প্রফেসর হেলাল আহমেদ। আমি শ্রদ্ধেয় মডারেটর, আমি জাস্ট 1 মিনিট একটা কথা একটু বলতে চাই, যদি বলেন একটু প্লিজ। হ্যাঁ জি জি, আমি যেটা বলছি, এখন দেখেন এই যে ভ্যাট অনলাইন সাবমিশন কিন্তু শুরু হয়েছে অলরেডি, 70% তার সাবমিশনটা, তার ফলটা কিন্তু পাচ্ছে। আপনি দেখেন আমরা একসময় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের কথা শুনেছি 2014-15 সাল থেকে, সেই প্রজেক্টটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। অগাস্ট 2020 থেকে এখন বলা হচ্ছে যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস অথবা যেটা হচ্ছে যেটা সেলস ডেটা কালেক্টর যেটা, সেটা কিন্তু অনলি 3000 ইনস্টল করা হয়েছে। এখন আপনি দেখেন 10,000-এর প্ল্যান করা হয়েছে, 3000 ইনস্টল করা হয়েছে। আমার তো মনে হয় এই ধানমন্ডির এই নিউ মার্কেট এরিয়াতে 3000 আপনার এই যে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস লাগবে। এখন আপনি যদি এটা অটোমেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার রেভিনিউ কিন্তু এমনি জেনারেট হবে। আপনি দেখেন একটা সুফল আমরা পেয়েছি, দেখেন সঞ্চয়পত্র যে এই যে ডিজিটালাইজ করার ফলে আপনি এখন 50 লাখ টাকার উপরে একজন ব্যক্তি কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারবে না, আপনাকে কিন্তু আটকিয়ে দিবে আপনি যখন এনআইডি নাম্বার দিবেন। তাহলে এই যে অনলাইনে যাওয়া, ডিজিটালাইজেশনে যাওয়া, এইটার সুফল আমরা চাইলেই কিন্তু আমাদের ট্যাক্স রেভিনিউ কিন্তু অনেক বাড়াতে পারি যদি আমরা শুধু অনলাইনে। অত্যন্ত প্রাসঙ্গিক একটা পয়েন্ট প্রফেসর আবু ইউসুফ এনেছে, যেটা প্রফেসর শরীফ নুরুল হাকাম এবং মুস্তাফিজ স্যারের ওই যে ডিজিটাল ইয়ের উপরে যে কথাটা এসছে। আসলে আমরা যদি প্রযুক্তির ব্যবহার আরো বেশি করতে পারি এবং নেটওয়ার্কের মধ্যে যদি আমরা ব্যবসায়ীদেরকে বা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী সবাইকে যদি আনতে পারি, তাহলে অবশ্যই ট্যাক্সের আওতা এবং আরো অনেক বাড়বে। এই পর্যায়ে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ এত সুন্দর করে সবাই আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন। আমরা আশা করব যে আপনারা আমাদের এখন যেই পর্বটা থাকবে সেই পর্বর সাথে যুক্ত রয়েছেন আমাদের অনারেবল মেম্বার আজিমুদ্দিন আহমেদ। আমরা ওনার কাছ থেকে একটু শোনার জন্য চেষ্টা করব। উনি একজন বড় ব্যাংকার, বড় ব্যবসায়ী এবং অলসো শিক্ষা অনুরাগী একজন ব্যক্তি, এবং পরবর্তীতে আমরা আমাদের অনারেবল চেয়ারম্যান এম এ কাশেম ওনার কাছে আসব, এবং এরপরে আমরা অনারেবল মিনিস্টার, যদিও উনি 1 মিনিটের জন্য একটু ডিসকানেক্টেড হয়েছেন, আবারই চলে আসবেন এক্ষুনি, তো আমরা ওনাকে পাবো, এবং সর্বশেষে আমরা আমাদের মানে আজকের এই ওয়েবিনারটা র্যাপ আপ করবো আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর বক্তব্য দিয়ে। সম্মানিত বোর্ড অফ ট্রাস্টি সদস্য জনাব আজিমুদ্দিন আহমেদকে আমি অনুরোধ করব, যদি ওনার একজন ব্যবসায়ী হিসাবে ওনার যদি এবারের বাজেট অথবা বাজেট সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো মতামত থাকে সংক্ষিপ্ত আকারে বললে খুবই উপকৃত হব। ধন্যবাদ। আপনার মাইকটা একটু আনমিউট করতে। আনমিউট হয়নি, এখনো আনমিউট হয়নি, আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি, এবার ঠিক আছে। আমি তো চেষ্টা করছি, যাক। তো এখন আমি আজকের ধন্যবাদ, আজকের এই ডিসকাশনদের কাছ থেকে যেটা শুনলাম এবং উপলব্ধি করলাম, তাতে বুঝতে পারলাম যে ব্যবসা বান্ধব একটা বাজেট উপহার দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী, কিন্তু এটা শিল্প কারখানার স্বার্থে অনেক সময় অনেক জায়গায় এটা বান্ধব হয়নি। আমি এখানে আমদানি প্রতিষ্ঠানের কর ছাড় দেওয়া হয়েছে, একটা কথা আলোচনা হয়েছে, কিন্তু এটা সব জায়গায় দেওয়া হয়নি। এখানে অনেক জায়গায় বৈষম্য আছে, আমিও তার একটা ভিকটিম। সুতরাং এগুলা আমরা অনেক বলেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা অনেক সময় একগুঁয়েমিও থেকে যায়, অনেক জায়গায় এটা করতে চায় না। তো আমি কার একগুঁয়েমি, কোথায় একগুঁয়েমি, আমি সেটা বলবো না। আমি বলবো যে কনজিউমার সাফার করে এবং দেশের শিল্পায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই হিসাবে আমি বলবো যে এবারের বাজেট খুব সুন্দর হয়েছে, কিন্তু এটার ট্রু ইমপ্লিমেন্টেশনটা দরকার হবে, এবং
পজিটিভ ইমপ্লিমেন্টেশন করতে হবে, যেটা বাজেটে বলেছে সেটা যেন বাস্তব ক্ষেত্রে করণীয় হিসাবে আমরা দেখতে পাই, সেটাই আমার আশা। এবং আজকে যারা এখানে ডিসকাশন ছিলেন তারা এত মূল্যবান আলোচনা করেছেন, এরপরে আমি এখানে সংযোগ করার মনে হয় এটা একটা অপচেষ্টা হবে। আমি সেই জন্য ওনাদের থেকে আজকে শুনলাম, জানলাম, শিখলাম, এবং আমি ইনশাআল্লাহ আগামী দিনে আরো এই ব্যাপারে যদি কোনো সুযোগ এবং সুবিধা আসে আমি বিশদ আকারে আলোচনা করব, কারণ আজকে সময়ও কম। আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে আবারও আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সদস্য বোর্ড অফ ট্রাস্টিজ মিস্টার আজিমউদ্দিন আহমেদ। আপনি খুব প্রাসঙ্গিক কয়েকটা প্রশ্ন তুলেছেন। আজকের যত আলোচক আছেন আসলে সবাই কিন্তু বাজেট সংক্রান্ত অত্যন্ত সারগর্ভ এবং মূল্যবান বক্তব্য দিয়েছেন, তাদের মতামত রেখেছেন। আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী ওনার বক্তব্যে এই সমস্ত বিষয়গুলো সার্বিকভাবে আলোচনা করবেন। এই পর্যায়ে আমি আমাদের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান মিস্টার এম এ কাশেম এবং সাবেক এবিবিসিসিআই এর সভাপতি, ওনাকে আমন্ত্রণ জানাবো বাজেট সংক্রান্ত আজকের এই আলোচনায় ব্যবসা বাণিজ্য কিংবা শিক্ষা সংক্রান্ত খাতে ওনার কি অভিমত সেটাকে আমাদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ। স্যার আপনারও মাইকটা আনমিউট হয় নাই। মাইকটা আনমিউট করতে হবে স্যার। এখনো আনমিউট হয়নি। আপনার মাইকটা আনমিউট করতে হবে। Do you hear জি, me? এবার শোনা যাবে। জি। I expected our honorable minister would be there because he is our chief guest. উনি কি আসবেন এখন? Hello? Do you hear me? হ্যাঁ, উনি সংযুক্ত হওয়ার চেষ্টা করতেছেন। আমাদের প্রফেসর তৌফিক ওনার সাথে কানেকশনে আছেন। উনি আবার এক্ষুনি বোধহয় চলে আসবেন। প্রফেসর তৌফিক, This time is very important. I think we have to spend a lot of time. প্রফেসর তৌফিক, আপনি কি একটু দেখবেন যে মাননীয় মন্ত্রীর স্ট্যাটাসটা কি ইন টার্মস অফ এন্টারিং अगेन? ওনার ওখানে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হচ্ছে, উনি আবার চেষ্টা করছেন ঢোকার জন্য। জি আচ্ছা। কারণ আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারের বক্তব্যটা তো ওনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং আজকে আমাদের যে প্যানেলিস্টরা, সম্মানিত প্যানেলিস্টরা যে আলোচনা এনেছেন, সার্বিকভাবে আমি বলবো যে এটা সমস্ত দিক কভার করেছে। গভর্নেন্সের পার্ট এবং সেফটি নেট থেকে শুরু করে যেভাবে প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং অন্যরা যেভাবে আলোচনা করেছেন, এখান থেকে মাননীয় মন্ত্রী আশা করি যে উনি সার্বিকভাবে এবারের বাজেটে কি চেঞ্জ করা যেতে পারে কিনা অথবা কোন দিকে লক্ষ্য রাখতে হবে সে বিষয়টা হয়তো উনি গুরুত্ব দিবেন। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যানের বক্তব্য থেকেও কিন্তু উনি ব্যবসা সংক্রান্ত এবং বিশেষ করে শিক্ষা খাতে এবারে যে কর এবং ইম্পোজ করা হয়েছে সে বিষয়ে যারা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা তাদের মতামতটা কি এবং ওনারা কিভাবে এফেক্টেড হবেন, বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিভাবে এফেক্টেড হবেন সে বিষয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার হয়তো একটু আলোকপাত করবেন। এবং আমরা চাচ্ছি যে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রীর সামনে এই বিষয়গুলো একটু ভালোভাবে তুলে ধরলে ওনারা প্ল্যানিং মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সরকারকে সে ধরনের উপদেশ এবং রিকমেন্ডেশন দিয়ে যেখানে যেখানে অ্যাডজাস্ট করা যায়। সালাউদ্দিন আমিনুজ্জামান ভাইও কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো ইমপ্লিমেন্টেশনের কথা বলেছেন। বাজেট খুব সুন্দর আকারেই করা যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গায় কিন্তু আমরা অনেকটা ফেলিউরই বলা চলে অনেক কিছুতে, আমরা দেখছি সেটা। প্রফেসর আবু ইউসুফ অনেকগুলো মানে যৌক্তিক কথা তুলে এনেছেন, শিক্ষা খাত, পভার্টি এবং লেবার রিলেশন সহ
এবং সর্বোপরি যে টেকনোলজি অ্যাডপ্ট করলে আমরা কিভাবে বেনিফিটেড হবে, রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়টা। ডক্টর তৌফিক, আপনাকে একটু অনুরোধ করব যে আপনি মাননীয় মন্ত্রীকে যদি যুক্ত করতে পারেন তাহলে আমরা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারকে কিন্তু বলার জন্য অনুরোধ করব, কারণ চেয়ারম্যান স্যারের বক্তব্যটা মাননীয় মন্ত্রীর জন্য হয়তো একটু দিক নির্দেশনা Let me start when we come, if I get time, because the time is তৌফিক, কোনো running. নিউজ আছে তৌফিক? যে উনি এখনই ঢুকবেন আর কি, মানে ওনার সেক্রেটারির সাথে কথা হয়েছে, উনি ঢুকছেন এখনই আর কি। হ্যাঁ, যে ওনার বক্তব্যের পার্ট চলে আসতেছেন আমাদের চেয়ারম্যান স্যারের পরেই, সুতরাং আমরা চাচ্ছিলাম যে চেয়ারম্যান স্যার সহ সবাই কথা শুনুন। Let us start in general. আচ্ছা, আপনি শুরু করতে পারেন। জি। Yeah, respected panelists, my respected faculty members. Well, it was a very excellent discussion, I must say, on the budget during the pandemic time. I have enjoyed the discussion. I'm neither economist nor any policy in the government service. I was in business. I think I spent over 50 years in trade commerce. I'm an industrialist. From the experience, I must say, what you say, this is the pragmatic discussion for today. 50 years back, there was no such discussion. As a result, the things moved very slowly. But after the liberation of the country, the then president or the prime minister encouraged us to go for export-oriented industry. বাংলায় বলে উদ্যম, উদ্দীপনা এবং উন্নয়ন। আমাদের মধ্যে যারা পাকিস্তান টাইম থেকে বিজনেস করে এসেছি, আমাদের ইচ্ছা ছিল, উদ্যম ছিল, উদ্যোগ ছিল, উন্নয়নের প্রতি খেয়াল ছিল। And in a very short span of time, we people did excellent on export-oriented industry. And from that very day, the income of the government is going up and up. And last 20 years, particularly in the garments, they did excellent, unparalleled. We are second biggest in the world because of the reason that financial support from the private sector, bank to the customer, was such an easy process. They got encouraged. So similarly, today, our income from overseas quite a big amount, and reserve is 45 billion. Now, question is, the present budget, first of all, I must congratulate and give thanks to the Honorable, our Finance Minister, and so to say also our Planning Minister, for pressing such an excellent budget before the country, because this is the budget which is placed during the golden jubilee of Bangladesh. 50 বছরে এরকম একটা আমরা একটু আজমউদ্দিন সাহেব যেটা বললেন, বিজনেসম্যানের জন্য it is very lucrative. Not that our finance minister was a businessman, not that. This is of the situation, the prevailing situation. এই টাইপের একটা বাজেটের প্রয়োজন ছিল। এটা ব্যবসা বান্ধব এই বাজেট, and all the chambers association has praised it. এবং সেখানে স্পেসিফিক আমি কিছু না বলে, although there are the shortfall in the budget, 2/3 of the budget is okay, but 1/3 is a shortfall. Where from will the shortfall come? But shortfall ভাবা থাকা ভালো, তাইলে আমরা চেষ্টা করবো এটা আনার। If not, country is quite capable to finance here, because in the private sector banks, there is a big amount is lying idle, uninvested, because people are not coming up. So this can be done, and deficit budget holo, I think আমাদের GP will go up to 6%. Now, question is, some of the things government, I must appreciate, priority in the budget, protection of life and livelihoods, which are the health and also health sector, agriculture sector, development on human resources, including education and skill enhancement of rural development and job creation. Now, I also welcome the government proposed income tax exemption up to 10 years for few established hospitals, agriculture, food processing industries, milk producers of milk products, new areas of IT sector,
domestic manufacture of electronic home appliances, light engineering, skill development, vocational training institutes, made in Bangladesh brand, etc. This helped the country that import substitute industrialization, which are ultimately increase the employment generation as well as the save foreigners. This is very encouraging. We must say, I'm being in a senior industry, is very encouraging. People will come to in this sector. Fund is available in the bank. So, and this will replace our import, which we are now so much dependent. Countries having 16 crore of people. When I born, the population was 4 crore. It's a vast population in 100,000 square kilometer. Unprecedented. বিশ্বের কোন দেশে এরকম population নাই. People are coming back from overseas, particularly Arab and other countries. Today, there are 2.5 crore for unemployment. I'm afraid it will be more if the pandemic goes in this way. So that's why if we go immediately for import-oriented industries, and as I mentioned, particularly agro-based industries, we have the experience. Only thing is government support. Many of our friends have very nicely said the first time about the deficiency where it lies. These are many of the speakers have said. I want to speak before the minister anyway. Amla, corruption. These are so much in the country. Many of you didn't tell in details, but I am one of the sufferers faced in the last 50 years. This is my country. This is our country. If we do not speak, who will speak? We give vote to the parliamentarians, and they are in the parliament. They should speak on it. আমলাতন্ত্র দেশকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সিমেন্টালিয়াস উইথ দ্য কারাপশন। এর থেকে বাঁচতে হলে, বাজেটকে রক্ষা করতে হলে, বাজেটকে প্রত্যেকের সাকসেসফুল করতে হলে, we must speak loudly. Thanks to some of our professors very nicely mentioned that these are the sector where we are facing problem. If it is covered, then employment will not be a problem. Suppose আপনারা অনেকেই বলেছেন যে NBR, the sluggish tax collector, their efforts are not there. And if there also, of course, there are some good people. কোশ্চেনই যেটা এমন একটা পর্যায়ে পড়ে গেছে, এটা পলিটিক্যাল ডিসিশনের দরকার। সিমিলারলি আদার রাজস্ব যেখান থেকে আসুক ঠিক মতো আসতেছে না, আসার কারণটা কি? দে আর মাই ফ্রেন্ডস, দে আর আওয়ার চিলড্রেন, দে আর আওয়ার রিলেশনস। বিকজ অফ উপর থেকে এটাকে নকডাউন করতে হবে, and that's why political decision is very important. Besides this, আমি বলবো যে বাজেট পলিসি সরকারের সবসময় ভালো, আমি 50 বছর ধরে দেখে আসছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন হয় না। ইমপ্লিমেন্টেশন, উই চেম্বার, অ্যাসোসিয়েশন, ফেডারেশন, উই অলওয়েজ রিপ্রেজেন্ট, উই স্পিক, কিন্তু ওই একদিনই বলা হয়, সরকার এটা ঠিক মতো লিপিবদ্ধ করে। আমি বলবো যারা বলেছেন, প্লিজ, আমরা একটা বর্ষিয়ান বয়সে পৌঁছে গেছি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। আমি পাকিস্তান সাথে ট্রেডিং আরম্ভ করি, দেশ স্বাধীন পরে এক্সপোর্ট আরম্ভ করি, তারপরে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পায়। কি কারণে পায়? বিকজ আমার উদ্যোগ, আমার উদ্যোগ এন্ড উন্নয়ন হয়েছে। এটা যদি আজকাল ঠিক মতো সরকার এটাকে ফ্ল্যাট করে, হবে না কেন? নারী উদ্যোক্তারা ভেরি কিং টু কাম, বাট তাদেরকে দিতে হবে। আমাদের গ্রাজুয়েট ছেলেরা বিদেশ যেতে চায়, তাদেরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয় ইন গভর্নমেন্ট লেভেল, they will come up and they'll enjoy big fun. Honorable Minister, since time is a factor, in your absence I have started, but we welcome you to our institution, North South University. We are very happy. In the past also, you have given us lots of support, help. Now this time, I praise the budget. It is an excellent budget. It is a ব্যবস্থাপন্ন budget. Besides this, যে সমস্ত development সরকার বলেছে, particularly 10 years rebate on income tax, particularly few industry. This is very important. It does not require any experience. আপনি দেখেন মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার জাপানিজ আম এখন রাঙ্গামাটিতে হচ্ছে। এটা হলো চেষ্টা, সাপোর্ট। এই জন্য বললাম উদ্যম থাকতে হবে, উন্নয়ন করতে হবে, এবং সাথে সাথে উদ্যোগও থাকতে হবে। গভর্নমেন্ট সাপোর্ট ইজ দরকার।
গভর্নমেন্ট সাপোর্টে যেটা সবচেয়ে বড় হার্ডেল, আমি সংক্ষেপে বলি মাননীয় মন্ত্রী মহোদয়, বাজেট খুব ভালো হয়েছে, প্রশংসনীয়। ডিটেলস বলতে চাই না, আপনার মাধ্যমে একটু পৌঁছাতে যায় যে এই যে এই আমলাতন্ত্র এবং কারাপশন, এটা আপনিও আপনার জীবনে দেখেছেন, আপনিও একসময় সরকারের কাছে ছিলেন। আমরা সবাই মিলে আমরা সরকারকে বলতেছি, লেট দেয়ার বি পলিটিক্যাল ডিসিশন, দে আর আওয়ার ফ্রেন্ডস, মোস্টলি বিজনেস কমিটি আর দেয়ার, ওয়াই দে আর কোয়াইট। এনবিআর বলেন, আদার রাজস্ব বিভাগ বলেন, প্রত্যেক ক্ষেত্রে একটা অনীহা, যেন দিলে দেন না দিলে নাই, কিন্তু আমার দিকে খেয়াল রাখিয়ে। আমি আর বিস্তারিত বলতে চাই না, অনেক আগে এগুনা বলে আমার নিজের কোম্পানি একটু বিপদে পড়ে গেছে। তাই আমি অলদো আই এম নো মোর ইন বিজনেস, বাট আই হ্যাভ রাইট টু স্পিক, এবং আপনাকে খুব ভালো জানি অনেক দিক থেকে, এবং ইউ আর ভেরি নাইস। আপনি সত্যিকারে যেভাবে করে যাচ্ছেন, ইট ইজ আনপ্যারালাল ইন দ্য মিনিস্ট্রি। ইউ আর ওয়ান অফ দ্য পার্সন হু ইজ ভেরি ভোকাল, এবং সবকিছু প্ল্যানিং থেকে এসে বাজেটের উপরে ফাইন্যান্সের উপরে যেটা বলছেন, আগে আপনি ফাইন্যান্সে ছিলেন, আপনার অভিজ্ঞতার আলোকে আমি মনে করব আমাদের অনেক বক্তাই বলেছে কিন্তু পরিষ্কার বলে নাই। অপরিষ্কারের কিছু নাই, করাপশন দূর করতে হবে, আমলাতন্ত্র দূর করতে হবে। আমি ট্যাক্স দিই, দে গেট স্যালারি। আমি যদি ট্যাক্স না দিলাম, সরকার রেভিনিউ পেত না, রেভিনিউ না পেলে উনি বেতন পেত না। এই জিনিসগুলো ওনাদেরকে বুঝাতে হবে। সিমিলারলি কয়েকটা ডিপার্টমেন্ট আছে, মানে এমন একটা জড়তা তার মধ্যে, এটা ভাঙতে হবে। এবং অনারেবল মিনিস্টার, আই থিঙ্ক ইউ আর ক্যাপেবল, and বর্তমান ফাইন্যান্স মিনিস্টার is very young, energetic, and he from the business community. I think he will also come up. দেশে গর্ব করে বলতে হয় সারপ্লাস ফান্ড আছে এভরিওয়্যার। আমার রিজার্ভ আছে 45 বিলিয়ন। আশেপাশের অনেক দেশে এটা আশ্চর্য হয়ে যায়, হাউ ইউ ডিড ইট। প্লাস আমরা যা করেছি ইন এক্সপোর্ট, ইন কি বলে যে ইন এক্সপোর্ট অ্যান্ড দি বিদেশে আমাদের লোকজন পাঠিয়ে, এটা ট্রেমেন্ডাস। বাট দিস উইল নট গো ইয়ার্স টুগেদার। টাইম উইল কাম, 1 কোটি লোক ফিরে আসবে বিদেশ থেকে। স্লাগিশ মার্কেট অল ওভার দি ওয়ার্ল্ড, এবং বিশ্বে এখন কোনো ইনভেস্টমেন্ট নাই, যার জন্য ব্যাংকে কোনো ইন্টারেস্ট রেটও না। আমরাও 16% 2% ইন্টারেস্ট রেট, ঠিক আছে, আমরা ওই লেভেলে যাব। সুতরাং এমপ্লয়মেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 16 কোটি লোককে 1 লক্ষ এই বর্গফুট জায়গার মধ্যে অ্যাকোমোডেট করতে হলে আমাদের যেতে হবে। নাহলে এই দেখলেন 2.5 কোটি আজকে, ইট মে বি 5 crore, আল্লাহ না করুক। তার জন্য প্রস্তুতি রাখতে হবে। এবং আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে সুচ্ছার। আমি যে কোনো অকেশনে ওনাকে বলেছিলাম যে নেত্রী, আপনার যে অ্যাপ্রোচ, পার্টিকুলারলি এগ্রিকালচার যেটা করেছেন, সাথে সাথে অ্যালোকেশন দিয়েছেন, পিপল আর ভেরি হ্যাপি। ইউ গেভ এ এনার্জেটিক মিনিস্টার ওভার দেয়ার, হি ইজ ডুইং হিজ বেস্ট। বাট কোশ্চেন ইজ, কৃষকদেরকে অ্যালোকেশন দিতে হলে ওখানটা করাপশন যাতে না হয়। ইফ ইউ অ্যালোকেট 10,000 টু এ ফার্মার, হি গেটস অনলি 2,000, the rest of the 8,000 হাওয়ার মধ্যে মিলে যায়। এই যে জিনিসগুলো একটু খেয়াল রাখি। She was smiling, but she understand, we also understand, আমরা সম্মিলিত একটা প্রচেষ্টা করতে হবে। অনেকে বলে যে আমাদের নীতি ঠিক আছে, কিন্তু নীতিকে আপনি বাস্তবায়ন করতে হলে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। Health sector, well, government has allocated excellent money, more fund may be required. এখানটা health sector of inefficiency and corruption is there. এটা বলতে অসুবিধা নাই। কিছুদিন আগে দেখলাম একজন ড্রাইভারও 100 কোটি টাকার মালিক। সুতরাং খালি শিল্পপতি দোষ দিলে হবে না। এই যদি হয় তাহলে শিল্পায়নের লোকেরাও ঘাবড়িয়ে যাবে। ওরা যদি এত রুজি করে তাহলে আমরা কি করব? প্রত্যেকটা ব্যক্তি, ইচ এন্ড এভরি ইজ দ্য সান অফ দ্য সয়েল, দে আর ফ্রিডম ফাইট। তারা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাদের মনোবল আছে, তাদের জনবল আছে, অনেক ক্ষেত্রে ধনবল আছে, কিন্তু সরকারি সহযোগিতা দরকার। মাননীয় মন্ত্রী মহোদয়, এমপ্লয়মেন্ট ইজ এ বিগ সেক্টর। এটা থেকে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। আমি আর বিশেষ কিছু বলে আপনারকে ধৈর্যচ্যুত করতে চাই না। আমরা আপনার বক্তব্য শুনতে চাই। বাট এগেইন আরেকটা, যেহেতু নর্থ সাউথের চেয়ারম্যান এখন, তার জন্য একটু বলতে হয় about the 16% income tax. This is unfortunate. আমরা আজকে 30 বছর আগে নর্থ সাউথ ইন্ডাস্ট্রি করেছি। আমরা ফাউন্ডাররা, we have contributed a big amount tax earned money. দিন সাইফুর রহমান সাহেবকে বলেছিলাম, আমরা ট্যাক্স দিয়ে, উদ্বৃত্ত মানি দিয়ে এটা করলাম, আমাদের এটা ট্যাক্স ফ্রি করে দেন।
উনি শুনলেন, হতে হতে এটা 15% আসলো। এখন দেশে যে অবস্থা, there are 107 private industries, over 400,000 students are there, শিক্ষকরা from western and many other developed countries. এটার প্রতি যদি সরকার ট্যাক্স করে তাহলে অসুবিধা আছে, বিশেষ করে করোনা টাইমে। এমনিই তো অনেক ইউনিভার্সিটি বাড়ি ভাড়া দিতে পারতেছে না, প্রফেসরদের বেতন দিতে পারছে না। থ্যাঙ্কস গড নর্থ সাউথ হ্যাড দেয়ার ওন ক্যাম্পাস। আমরা সামাও পরপর 3টা সেমিস্টার আমরা চালিয়ে গেছি অন কি বলে যে জুম লাইনে, এবং এতে 93% আমাদের পার্টিসিপেশন হয়েছে, এবং উই ডিড দি কনভোকেশন অলসো। 4014টা ছেলেকে সেদিন কনভোকেশন দিয়েছি, আমরা এখন সার্টিফিকেট দিচ্ছি। কথা হলো গভর্নমেন্ট এনকারেজমেন্ট পেলে, আমরা গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাই নাই, কিন্তু আমরা ব্লেসিং চাই, সাপোর্ট চাই। এই টেক্সট এগুলো যদি করি কমার্শিয়াল ফার্মের মতো ট্রিটমেন্ট করে, তাইলে আমার মনে হয় উন্নতির একটা ভয় আছে। কারণ বিশ্বে সবাই বলে the education is the backbone of the country. We realized 30 years back, we went to parliament, we talked about this, and accordingly this and parliament was convened and private university was given. In 2020, new laws were there. We are abiding by the laws. সুতরাং মাননীয় মন্ত্রী মহোদয়, আমার মনে হয় 15% ট্যাক্সটা এটা সবার একটা দাবি। আমাদের এখানে যারা আছেন তারাও বলেছেন প্লিজ লুক ইনটু ইট। পরিশেষে আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার সুন্দর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ মিস্টার এম এ কাশেম, আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী মিস্টার এম এ মান্নান, ওনাকে আমি আমন্ত্রণ জানাবো কোভিডকালীন সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাজেটের ভূমিকা। এবং মাননীয় মন্ত্রী আমাদের সাথে যুক্ত ছিলেন, এখানে অনেক আলোচক ছিলেন, তারা অনেক ধরনের প্রশ্ন রেজ করেছেন। আমরা আশা করব যে উনি এই বাজেটের প্রস এবং কন দুটো সাইড দিয়েই উনি ওনার সারগর্ভ বক্তব্য দিবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনাকে একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ প্রফেসর হান্নান আপনাকে। অবশ্যই সকলকে সালাম, শুভেচ্ছা। বিশেষ করে আমাদের জনাব আবুল কাশেম সিনিয়র সিটিজেন এবং সাকসেসফুল ব্যক্তি, এবং আপনাদের চেয়ারম্যান এই মহান প্রতিষ্ঠানের এনএসইউ এর, তাকে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ। প্রফেসর আতিকুল ইসলাম চৌধুরী, যিনি এটা ভাইস চ্যান্সেলর মহোদয়, তাকে আমার শ্রদ্ধা। কয়েকজন বক্তব্য রেখেছেন আমার পরিচিত প্রফেসর মুস্তাফিজ, ডক্টর নাজনীন, এরা তারা আপনাদের ওখানে বাইরে থেকে এসছেন, এবং আপনাদের ভিতরের কয়েকজন প্রফেসর সাহেব অত্যন্ত জোরালো এবং অত্যন্ত রেলিভেন্ট কথা বলেছেন এই বিষয়ের উপরে, তাদেরকেও আমার শ্রদ্ধা, ধন্যবাদ। প্রফেসর আবু ইউসুফ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমাদের বাতিঘর বলি আমরা বাংলাদেশের, সেই বাতিঘর থেকে এসছেন জনাব আবু ইউসুফ, তাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আমার কি বলবো, it's a matter of great pleasure and honor for me personally that I am able to sit with you all academic people, যারা আপনারা আছেন একাডেমিয়া সদস্য, professors and other teachers and researchers. Definitely a matter of pleasure for me being from outside of your society as such. I'm neither an academic nor a researcher, nothing. I'm just in the government, so I just happen to be around. So you asked me and I really jump at it. I think it's a matter of great honor. Thank you very much. I've been doing this jumping around last few days, particularly after the budget has been floated. And of course, just previously, just before the budget was under preparation also. So I do have a feel, a sense of things going around. যে কথা প্রায় শুনি বিভিন্ন জায়গায় গেলে কমন কতগুলো বিষয় চলে আসে আপনাদের আলোচনায়, সেগুলো রিপিট করে না, জাস্ট টু ফ্ল্যাগ দ্যাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, দে কিপ কামিং, মাস্ট বি হাইলি ইম্পর্টেন্ট। যেমন বাজেটের সাধারণত বলা হচ্ছে, সবাই বলেছেন যে ইটস এ বিজনেস ফ্রেন্ডলি বাজেট ওভারঅল, এবং প্রাইভেট সেক্টরকে যথাযথ সম্মান এবং স্বীকৃতি এবং সহায়তা সবই দেওয়া হয়েছে বাজেট।
এটা মোটামুটি আমার প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলটিমেটলি এটা কোথায় আমাদেরকে নিয়ে যাবে সেটা আপনারা গবেষণা করবেন, চিন্তা করবেন। ইউ হ্যাভ এ রাইট টু ডু ইট, অ্যান্ড আই এম শিওর আপনাদের দায়িত্ব আছে টু দ্য সোসাইটি যে কিছু দেখলে বা কিছু আজ করতে পারলে আপনারা যথাযথ হুঁশিয়ারি দেবেন। গভর্নমেন্টে যে যারা আছেন তারাই সব বুঝবেন, এবং এটাকে অ্যাসিউম করা যায় না। Therefore, I hope, I believe you enjoy their freedom in this country. আপনাদের সেই ফ্রিডম আছে এবং এটাকে আপনারা কাল্টিভেট করবেন। আমরা লুক ফরওয়ার্ড। আমার যে ধারণা, কেন বলি, আমরা সরকারের ওই মহলে নয়, তবু শুনি কথাবার্তা। সরকার প্রধান নিজে আপনাদেরকে খুব সম্মান করেন ও শুনতে চান, এবং আমার মতো তিনিও কাণ্ডজ্ঞান দিয়েই তার কাজগুলো করেন আউট অফ এক্সপিরিয়েন্স। তিনি মাঝে মাঝে খেদ করেন যে আমাদের একাডেমিয়াতে আমরা তো ইনভেস্ট করি, গরিব দেশ হলেও, বোথ প্রাইভেট অ্যান্ড পাবলিক সেক্টরে। তো আমাদের সেই সেন্সে তার ধারণা যে গবেষণা বা চমকপ্রদ যে সকল বিষয় আসে আমরা পশ্চিমা জগৎ থেকে পাই, আমরা কেন পাই না কিছু কিছু মাঝে মাঝে। তিনি দুঃখ প্রকাশ করেন, আমিও তাদের সঙ্গে সামিল হই। আপনারা বুঝবেন জিনিসটা। তো এটা আবার রিপিট করছি, আপনারা যেহেতু একটা আপকামিং রাইজিং একটা ইনস্টিটিউশন, আমাদের growing public sector, private sector, you are a pioneer. You are probably প্রথম কাতারের প্রথম বিপদে আপনারা ছিলেন মনে হয়, আনলেস আই এম সিরিয়াসলি রং। সো এই রোলটাতে আমরা আপনাদের কাছে আর বেশি আশা করি। প্রফেসর মুস্তাফিজ ইন ইজ ওপেনিং স্টেটমেন্ট কিছু কথাবার্তা বলেছেন, তারপরে আরও আমাদের নাজরিনেরাও বলেছেন তাদের ভয়, যেটা একটা ভীতি। এই ঘাটতি শব্দটা আমাদের বাংলা ভাষায় একটু, যেহেতু আমরা একটা ঘাটতি দেশের মানুষ, ঘাটতি সংস্কৃতির মানুষ, আমাদের ঘরে আমাদের মা বাবারা ঘাটতি খাবারের মাধ্যমে বড় করেছেন, সুতরাং ঘাটতি আমাদের সংস্কৃতিতে ভয়ঙ্কর রকমের নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে ইমিডিয়েটলি, যেটা ইংরেজি ডেফিসিট যতটা করে না। আমরা ওয়েন ইউ স্পিক অ্যাবাউট ডেফিসিট, মানুষ এত আড়মুড়া ভাঙে না, চেয়ারে নড়াচড়া করে না, ঘাটতি শোনার সঙ্গে সঙ্গে দিয়ে জাম্প আউট, যে হাই গেল, সর্বনাশ হয়ে গেল। সো দ্যাট ইজ অ্যারাউন্ড দেয়ার স্টিল। যদি আমাদের ঘাটতি মোকাবেলা করার শক্তি বৃদ্ধি পেয়েছে, আপনারা বলেছেন, এবং আমরা উন্নয়নশীল দেশ হিসেবে ঘাটতি বাজারের কোনো বিকল্প নেই। উই মাস্ট কিপ প্রেসিং অন দ্য অ্যাক্সেলারেটর। ঝুঁকি ইন ইট, নো ডাউট, বাট স্টিল উই মাস্ট বি অন দ্যাট ঝুঁকি লাইনে। তো সেটাও আপনারা স্বীকৃতি দিয়েছেন, এবং সেটাকে মোকাবেলা করার পথও আপনারা বাতলেছেন, কীভাবে মোকাবেলা করতে হবে। সেই পথের মধ্যে অবশ্যই ম্যানেজমেন্ট, বাজেট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এগুলো খুব এসেনশিয়াল। আপনারা বারবার বলেন, কেতাবেও তাই বলে, আমরা এটা গবেষণা, আমরা এটা ব্যবহার করার চেষ্টা করি। অফকোর্স ইট উইল বি ইন আওয়ার মাথা থাকবে এটা। আরো বিষয় কিছু এসছে, যেমন আমাদের অ্যাসাম্পশনস গুলার সম্বন্ধে প্রফেসর হিলাল কিছু প্রশ্ন করেছেন। অ্যাসাম্পশনস গুলার অন্তর্নিহিত সততা এবং সত্যতা দুটানবই আমাদের অনেকের সংশয় আছে, সেগুলো আমাদেরকে বারবার দেখতে হবে। ইয়া, দ্যাট ইজ ট্রু in always, in assumptions are made in the future, keeping the future in mind. সুতরাং its likelihood of being off target is quite much there unless it is intentional. মনে হয় না intentional কিছু আছে। Let us assume, based on our experience of the immediate recent past, at least of the last 1 decade, I think these assumptions are safe to take and move forward. The deficit of 6.2%, একটা গোল্ডেন রেখা আছে 5% নিয়ে প্রশ্ন বলা হয়, বাট এগুলো খুব বেশি একটা রিচুয়ালিস্ট না করাই ভালো। আমাদের ফ্রিডম আছে, আমরা যদি একটা IMF একটা চমৎকার বের করেছে কালকে দেখলাম, গোল চক্র করে সবুজ দেখিয়েছে যে কান্ট্রিগুলা মোটামুটি সেফ, আর লাল দেখিয়েছে আনসেফ ইন টার্মস অফ ডেট টু জিডিপি রেশো। আমরা সেফ সার্কেলে আছি। আমাদের পাশে এমন সব দেশ আছে যারা খুবই আনসেফ। আবার লাল যেখানে কেন্দ্রে অফ অল কান্ট্রিজ, জাপান ইজ দেয়ার, যার ডেট টু জিডিপি রেশো ইজ 250%। জাপান, এ মহামান্য ইউনাইটেড স্টেটস ইজ দেয়ার ইন দ্যাট লাল সার্কেল, ভয়ঙ্কর ভিতরে লাল সার্কেল। এমনকি তেল সমৃদ্ধ কুয়েত, কাতারও দেখলাম ওখানে আছে। আবার আমরা, আর আমাদের মতো, আমাদের চেয়ে আরো অনেক তুলনামূলকভাবে কম উন্নত দেশ, তানজানিয়া, হেইটি অফ অল কান্ট্রিজ সবুজ কাতারে আছে।
তো এইসব জিনিস হাতে করে আমাদের গবেষকরা একটু ভালো করে আরো দেখবেন হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিহাইন্ড অল দিস। আমরা বাইরে নন কগনোসেন্ট্রিক, আমাদেরকে এই সর্ট অফ জাম্প করা যে কি ব্যাপার কি। তো ওইটা আমি আমার এখানে আমার একটা অভ্যাস আছে, এইসব জিনিস পিক আপ করে রাজনৈতিকভাবে ব্যবহার করি। আমি ওইটাকে বড় ব্লক করে বানায় আমার ওয়ালে টাঙায় রাখি, আমি নিজেও পড়ি, আমাকে গিভ মি সাম কাইন্ড অফ একটা জোর দেয় এবং আমার ভিজিটারদেরকেও দেখাই এটা দেখো আমরা কত ভালো করছি। তো এইটা আগামী একদিনের মধ্যে আমি বড় করে ব্লো আপ করে আমাদের এখানে টাঙ্গাই রেখে দাও, দ্যাট উই আর ডুইং সো ওয়েল। দেয়ার আর লট অফ থিংস উই আর ডুইং ওয়েল। না হলে এত কথাবার্তা কেন হবে? গত কয়েকদিন বিশেষ করে আমাদেরকে নিয়ে যেভাবে চারদিকে কথাবার্তা হয়েছে, যে হাই প্লেজার ফর আস। তো এটা আমাদের সাবধান, এবং আপনারাও এর অংশীদার, ইউ আর সিটিজেন্স অফ দিস কান্ট্রি, আপনাদের কন্ট্রিবিউশন এতে আছে। আরো অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে, বিবিএস নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে as such, there is a lot of talk going. Since I am in charge of this ministry, জানেন স্ট্যাটিস্টিক্স জন্ম নেয় না, মানে জমায়েত করা হয়, জন্ম তো নিতে পারে, জন্ম তো আমাদের হাতে হতেই পারে না, আমরা জমায়েত করি, একখানে করি। সেটা নিয়ে অনেক প্রশ্ন আপনাদের আছে, অনেক পণ্ডিত ব্যক্তিদের আছে, আমাদেরও আছে। তবে বিং এ সিনিয়র সিটিজেন, এইটাও আমি গর্বের সঙ্গে বলি, আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়েছে। 30-40 বছর আগে যখন আমি জুনিয়র লেভেলে চাকরি টাকরি করতাম, এর অবস্থান সম্বন্ধে আমাদের ধারণা ছিল না, কোথায় ডিপার্টমেন্ট এ কি করে এইগুলো আমরা বুঝতাম না। এখন আমাদের অনেক যথেষ্ট আলোচনায় আসে, যেখানে আলোচনা যাই পরিসংখ্যান মানে সামনে চলে আসে। তো এটা নিয়ে কেউ কেউ বলছে একটা স্ট্যাটিস্টিক্স কমিশন করা উচিত। কেন করা উচিত? তারা মনে করেন সংগত কারণে এটা স্বাধীন হওয়া উচিত, এটা মান্নান সাহেব যাতে প্লে না করতে পারে এই জন্য স্বাধীনভাবে, এটা অনেক দেশে তাই আছে, আবার সব দেশে তা নেইও, আবার হতেই পারে না। এটা আমরা মাঝে মাঝে এক জায়গায় আছি, আমার কোনো ব্যক্তিগত আপত্তি নেই, এটা স্বাধীন হয়, এইটা একটা আরো বেশি স্বাধীনতা ভোগ করে, আই এম ইন অল ফেভার অফ ইট। এটা ঠিক করে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের নীতি নির্ধারকদের মধ্যে পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন কিছু, তারাও কন্ট্রিবিউট করবেন, আপনাদের সহায়তা আমরা নিব, নিয়ে একটা স্ট্যাটিস্টিক কমিশনের চিন্তাভাবনা, যেহেতু ইটস এ ফ্লোট ইটস গোয়িং অ্যারাউন্ড, আই এম শিওর এটা নিয়ে সরকার খুব শিগগিরই একটা চিন্তার মধ্যে আসবে। বিবিএস obviously দ্য কারেন্ট সেন্টার যেখানে এগুলো কাজ হচ্ছে, সেটাকে শক্তি বৃদ্ধির সম্বন্ধে আমাদেরকে বলা হয়। আমি নিজেও এর শক্তি বৃদ্ধির পক্ষে। বিবিএসকে আমি যেটা পেরেছি উইদিন দ্য গিভেন রুলস অ্যান্ড রেগুলেশনস, পূর্ণ স্বাধীনতা আমি দিয়েছি, নোয়িংলি, যে আপনারা আপনাদের কাজ করবেন, ইয়ার প্রফেশনালস। এবং শুধু বিবিএসকে স্বাধীনতা দিলে, আমি বিবিএস থেকে যারা চান বিভিন্ন তথ্যাদি, আমি বিবিএসকে বারবার বলেছি যে এইটা যেন কোনো সময় আমাদের কাছে না আসে, যে কেউ চেয়ে পেলেন না, প্রফেসর আবি ইউসুফ চেয়ে পেলেন না, বা আমাদের ডক্টর মুস্তাফি চেয়ে পেলেন না। I don't want to face that kind of embarrassment. There's no hide and seek with this kind of study. The cold, objective facts of life. এগুলো কেন আমি লুকাতে যাবো? প্রশ্ন উঠে না। লুকাবার আমাদের কোনো ইনস্ট্রাকশন তো না, I can share with you. আমাদের সরকার প্রধান চান না এটা, উনি লুকিয়ে রাখতে চান না, উনি বলেন জানান, সবাই জানো what we are doing. So I can assure you once again আজকে এই আলোচনায় যে বিবিএস continuously will continue to become more open, যেখানে আপনারা কমফর্টেবল ফিল করবেন। করাপশন নিয়ে কাসিম সাহেব আমার বয়সের কাছাকাছি, অবশ্যই আমাদের উভয়েরই বিটার এক্সপিরিয়েন্স আছে। আনফর্চুনেটলি ইট ইজ দেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং ওয়েদার ইট ইজ গ্রোয়িং অর নট গ্রোয়িং, এরা আমাদের গবেষকরা মাপযোগ করে দেখতে পারেন। তবে জেনারেলি দেয়ার ইজ এ ফিলিং দ্যাট ইটস নাও রিয়েলি বেশ স্ট্রং। এবং করাপশনের এই বিষয়টা কমাবার কোনো বুদ্ধিশুদ্ধি আমরা ঠিক করতে পারছি না। শাস্তি নানা বিষয় চিন্তা করা হয়, সেটা এখানে আমাদেরও আছে। আমি ব্যক্তিগত মনে করি আমরা এক্সপার্ট ইন দিস লাইন, প্রায়োগিক সেন্সেও নই, তাত্ত্বিক সেন্সেও নই। তো যেটা বলছি, যেটা আমার মনে হয় ব্যক্তির থেকে সরাতে হবে। প্রবলেম লাইজ উইথ মি এজ এ পার্সন। যতদূর পারা যায় এই দুইটাকে যদি আমরা সেপারেট করতে পারি, ব্যক্তি এবং সিদ্ধান্ত, ওইটাকে আমরা যদি মেশিনের মধ্যে যেতে পারি কন্টিনিউয়াসলি, যে আজকাল তো নানা ধরনের সিস্টেম অ্যাভেলেবল আছে, তাহলে এটা জিনিস। আর রুলস যেগুলা এট দ্য এন্ড অফ দ্য ডে, সাম অফ দ্য রুলস তো উইল হ্যাভ টু বি দেয়ার, যেহেতু উই আর অল পাবলিক সার্ভেন্টস, উই আর ডিলিং উইথ পাবলিক প্রপার্টিজ। সুতরাং রুলস অ্যান্ড রেগুলেশনস কিছু দিতে হবে। সেই রুলস রেগুলেশনসগুলোকে কন্টিনিউয়াসলি রিভিউ করে, পাতলা করে, ডাইলুট করে, কমিয়ে, বিশেষ করে কমাবার পক্ষ। 7টা স্তর আছে, এটাকে নামিয়ে 4 স্তরে নামানো যায় ইমিডিয়েটলি, চাইলে আমরা পারি। তারপরে পরবর্তী পর্যায়ে 2 স্তরে নামানো পারি।
জিরো স্তরে পারবো না, ইটস নট পসিবল, কারণ দায়িত্ব নিতে হবে কাউকে না কাউকে। এদিকে আমরা কাজ করছি, আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন সংস্কারের, তিনি খুব পক্ষে সংস্কারের কাজ করছেন। এইটা এটি উইদিন হার রেডার, এইটা আমার মনে হয় খুব শিগগিরই এটা ধরা পড়বে এবং আমরা এখানে কিছু যুগান্তকারী কাজ করতে পারবো আরো বেশি। আমার অভিজ্ঞতা ইমপ্লিমেন্টেশন আপনারা সবাই বলেন, আমিও দেখেছি একটা আমাদের মেজর ফেইলিওর গ্রাউন্ড। অনেকগুলো রুলস রেগুলেশন আছে, করাপশন তো আছে, কাজ না করার প্রবণতা আছে, সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, 3 দিনের পরবের ছুটিতে গিয়ে 9 দিন থাকার অভ্যাস আছে আমাদের সকলেরই, রুলস দিয়ে কামায় না। মাঝে 2 দিন খোলা থাকলে এই 2 দিন জোর করে নিয়ে নেয়, নিয়ে এটাকে 11 দিন করে ফেলে। এই প্রবণতা আমিও এটাই এনজয় করেছি, আই ওয়াজ ইন দ্যাট মেশিনারি ফর অল মাই লাইফ। সুতরাং দেখি এগুলাকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এটা আমাদের সার্বিকভাবে আপনারা টিচার, আপনারাও ইনকালকেট করবেন, আপনাদের শিক্ষার মাধ্যমে এটা আসবে। ল্যান্ড আইন, ল্যান্ড রেগুলেশনস ভয়ঙ্কর এই দেশে, অ্যান্ড প্রকিউরমেন্ট রুলস এন্ড এই 2 ক্ষেত্রে আমাদের প্রচুর কাজ করা। ল্যান্ড ইজ দি থিং যেখানে সংস্কার করে আজকেই প্রয়োজন, এবং ল্যান্ড সংস্কার করে কিছু পার্ক চং হি, বিখ্যাত ড্রিমার অ্যান্ড চেঞ্জার অফ কোরিয়া, মিলিটারি রুলার ছিল পার্ক চং হি, তার নামটা যদি ভুল না বলে থাকি। হি টু মেজর সংস্কার ওয়াজ এ লিটারেসি অ্যান্ড ল্যান্ড। অ্যান্ড সোভিয়েতদের প্রথম দিকে 18-এ 2 মেজর সংস্কার ওয়াজ ইন লিটারেসি অ্যান্ড পাওয়ার, ইলেকট্রিসিটি। তাদের ল্যান্ডের দিস অল টেকেন ওভার বাই দ্য স্টেট, সেই সেন্সে অত প্রয়োজন ছিল না। কোরিয়া লিটারেসিকে প্রাধান্য দিয়েছিল। সোভিয়েত তখনকার ভালো লিটারেসি ছিল অলরেডি, যারদের সময়ই প্রাইমারি এডুকেশন ওয়াজ এট ভেরি হাই লেভেল। সুতরাং লেনিন পাওয়ার ইলেকট্রিসিটি নাম্বার 1, দ্যাট ওয়াজ হিজ থিং, এবং উনি সেদিকে কাজ করেছিলেন। তো আমরা আমাদের আমি মনে করি আমাদের ল্যান্ডে হাত দেওয়া দরকার, পারছি না। বঙ্গবন্ধু কত চমৎকার একটা রুল করেছেন, 100 বিঘার বেশি জমি রাখতে দিবেন না। এইভাবে এইগুলাকে কিভাবে আমরা ডাইলুট করেছি, 1000 বিঘা জমি নেওয়া যায় বুদ্ধি করে, ওয়াকফ রুল করে, মাথায় একটু টুপি পরিয়ে দায়ে দূর রেখে একটা কিছু বানিয়ে নিয়ে, ইউ ক্যান ডু ইট। দিস হ্যাভ বিন ডান ইন দিস কান্ট্রি। সরি উইথ দিস এক্সপ্রেশনটাকে আমি কাট করতে চেষ্টা করবো, বাদ দিতে। এইগুলো করা হয় এখানে। 100 বিঘা, এখন 100 বিঘা নিয়ে আমরা বসে আছি। তারপরে এই ওয়াকফ, এই মাজার, এই দেবোত্তর, এই উত্তর নামে হাজার একর জমি নিয়ে, যেখানে ভূমিহীনদেরকে জমি দিলে উৎপাদন বাড়বে, স্বীকৃত সত্যই ইকোনমিক্সে, কিন্তু সেখানে আমরা অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডদেরকে, লন্ডনে থেকে দেশে 1000 বিঘা জমির মালিক, চাষ করতেও দেয় না কাউকে, ভয় পায় যে নিয়ে নিবে। আমার জেলায় সিলেটে এরকম আছে, হি ওন্স দিস বিট অফ ল্যান্ড টু ফ্লন্ট হিজ ওয়েলথ, টু শো পিপল আমি বিরাট জমিদার, এবং চাষ করতে দেয় না, বর্গাও দেয় না। আড্ডা বলে আমাদের দেশে, বাকি আড্ডা বলে অর্ধেক ফসল, সেইটাও দেয় না, কারণ তার মনের মধ্যে ভয় ফেলে রেখে দেয়। এইগুলো সংস্কারের খুব বেশি প্রয়োজন আছে। কাসেম সাহেব কমিটমেন্টের কথা বলছেন। I think we are a committed people. Our party is a committed party. I take pride. I have no other reason to be in this party unless I had strongly believed in this party's commitments. Commitments number 1, নিজের ভূমির মালিক নিজে হওয়া, স্বভূমিতে ফেরত আসা, পিতৃভূমিতে ফেরত আসা। Sounding very political, but that was the original commitment that has been achieved. আরো অনেক কমিটমেন্ট আমাদের আছে, আমাদের সবকিছু আমাদের মতো করব, নিজের পায়ে দাঁড়াবো, আমরা বিদেশি সাহায্যের থেকে দূরে সরে আসবো। এই যে গিভ অ্যাওয়ে বিদেশিরা দেয়, সেসব দিয়ে নানা শর্তের মাধ্যমে দেয়, এগুলো থেকে সরে আসবো। আমরা ডিজিটাইজ করবো আমাদের দেশকে, আধুনিক, ডিজিটাল মিনিং আধুনিক করবো, মেন্টালি, এডুকেশনালি, এভরি ওয়েতে। আমরা দুনিয়ার মানুষের সঙ্গে থাকতে চাই, কোনো পার্টিকুলার কোণের মানুষের, কোনো পার্টিকুলার সংস্কৃতির মানুষের কাছে চিরদিন বান্ধা থাকতে চাই না। মানবতা, এগুলো দিস আর আওয়ার কমিটমেন্ট। দিস কমিটমেন্টস আমাদের প্রধানমন্ত্রী স্ট্রংলি আছে। তো কাজ করার সময় কাসেম সাহেব বিরক্ত হবেন, আমি বুঝি, আমরাও অনেক সময় আনইজি ফিল করতে পারি, কিছু কম্প্রোমাইজ করতে হয়। দ্যাটস দ্য রিয়াল পলিটিক্স, বাস্তব পলিটিক্স অফ দিস কান্ট্রি, which she has to practice, being on the back of the tiger at this moment. So এগুলা, but at the end of the day she is committed, no doubt about that. I can assure Mr. Kashim about that. উনি দোয়া করবেন আমাদের জন্য, আমরা উইল বি অ্যারাউন্ড। ব্যবসা বন্ধ সরকার, ব্যবসা বন্ধ বাজেট তিনি বলেছেন, তার মুখ থেকে শোনা এটা অত্যন্ত আনন্দ ছিল। অর্থমন্ত্রী মহোদয় খুশি হবে, তিনি যে একজন বড় ব্যবসায়ী, এবং তিনি বলেছেন এটা সার্বিক অর্থে ব্যবসা বন্ধ। অনেক ট্যাক্স ব্রেক দেওয়া হয়েছে অনেক জায়গায়,
বিশ্ববিদ্যালয়ের উপরে কর্নিয়াল ন্যাচারালি তিনি একটু 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 সংশয় প্রকাশ করেছেন, অনেকেই করেছেন। আমি তার কথাগুলোকে আমার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিব, অর্থমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দিব, যে শিক্ষার ক্ষেত্রে যেন আমরা এমন কিছু না করি উইচ শুড বি ডিমনস্ট্রেবলি নেগেটিভ আইডিয়া হতে পারে। আমরা শিক্ষা ক্ষেত্রটাকে উচ্চ অগ্রাধিকার দিই, ইনক্লুডিং ইউর গ্রেট ইউনিভার্সিটি উইচ ইজ পায়োনিয়ার ইন দিস প্রাইভেট সেক্টর ফিল্ড, যেটা আগামী কয়েক বছর পরে বড় 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 আরো বড় হবে। এবং আমরাও আইভি লিগের মতো কিছু 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 ইনস্টিটিউশন বেরোবে আমাদের এখানেও। আর আমাদের ভেনারেবল ওল্ড আমাদের স্বাধীনতার যে বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আছেই, সেটার নেতৃত্বে আমরা এই বিরাট ক্ষেত্রে, ইনক্লুডিং আপনাদের অনেকের বাতিঘর, সেখান থেকে বেরিয়ে আপনারা অনেকেই এসছেন। সুতরাং আমরা সকলে মিলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্ল্যাগশিপ ধরে আমরা সকল জায়গায় আমরা পজিটিভ চিন্তা চেতনা এবং প্রোগ্রেসিভ চিন্তা চেতনা এবং সে ভয়ঙ্কর জিনিস ইনিকুইটি অবিচার, এটাকে আমরা পর্যায়ক্রমে অতি শীঘ্রই, পর্যায়ক্রমে মানে সুদূর ভবিষ্যতে নয়, নিকট ভবিষ্যতে আমরা এটা দূর করতে পারবো আশা করি। সকলের জন্য সম্পদ সৃষ্টি হবে আশা করি, এবং সেই সম্পদ চুইয়ে গিয়ে হোক, ট্রিকল ডাউন করে হোক, বাই অর্ডার হোক, বাই ডিজাইন হোক, বাই পলিসি হোক, we can transfer some of these newly acquired, newly produced wealth to the people who really deserve it, who really in fact produce it at the end of the day, who really in fact produce it, these 10-11 million people working abroad and another 30 million working inside the country, and 2-3 million working in the manufacturing sector, and bakira kuti in the agriculture sector. বাংলাদেশের অর্থনীতির mainstay is human power, green and lean and thin energy coming out of our thin muscles, that still remains. আমরা intellectual field আমরা we are not there at all as yet. আমরা এখনো ওই ক্ষেত্রে আছি যেখানে human power is the main source of all wealth. তো সেটাকে নজরে রেখে যে মানুষগুলো এটার সোর্স আলটিমেটলি, লেট আস বি অনেস্ট, আপনারা যারা আছে তাদেরকে আরো মোর বেটার এবং তাদের হক অংশ আমাদেরকে দিতে হবে, সেদিকে আমরা কাজ করবো। এগুলো মোটামুটি কথা। আমি মাঝে একটা জায়গায় মিস করেছি বিকজ অফ টেকনিক্যাল গ্লিচ। যাই হোক, এটা তো কিছু করার নাই। আমি সবাইকে আমার ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। এনএসইউকে আমার পার্সোনাল মুগ্ধতা জানাই যে আপনাদের ভালো কাজ করছেন। আমরা উই সি ইট ফ্রম ফার and we are impressed by you. Thank you very much. এবং ভাইস চ্যান্সেলর মহোদয় being the head of the pack here, তাকেও আমাদের সকলের অ্যাপ্রিসিয়েশনের ধন্যবাদ। আশা করি আগামীতে আপনাদের এই পজিশন অব্যাহত থাকবে এবং আরো উত্তরোত্তর আরো সামনের দিকে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনার সারগর্ভ বক্তব্যের জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে। এবং আপনি বাজেট সংক্রান্ত অনেক প্রাসঙ্গিক কথা এনেছেন। আপনি এনেছেন ইভেন আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে কোন জায়গায় রিফর্ম করা যায়, অত্যন্ত সারগর্ভ বক্তব্য দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে অনেক লম্বা সময় থাকার জন্য। আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাবো আজকের এই সেশনের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত উপাচার্য প্রফেসর আতিকুল ইসলাম স্যারকে তার চেয়ার হিসেবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Mr. M. A. Mannan, Honorable Minister for Planning, our Chair of the Board of Trustees, Mr. M. A. Qasim, one of the founder members of North South University, Mr. Azimuddin Ahmed, member NSU Board of Trustees, our panelists, Dr. Mustafizur Rahman, Dr. Nazneen Ahmed, Dr. Salahuddin Aminuzaman, Dr. Abu Yusuf, Dr. Hilal Ahmed, Dr. Sharif Nurul Hakam, the organizers, the two main persons, Dr. Sheikh Tawfiq and Dr. Abdul Hannan Chowdhury, other participants, members of the media, students joining on Facebook and wherever. I welcome you all belatedly to North South University. Thank you so much for joining us. A very good afternoon to you all.
North-South University would like to be known for its engagement. By engagement, I mean its involvement and its engagement with the government, with the professions, with industry, and the community at large. And today's function is one of the events that helps us achieve that objective. I wouldn't prolong my speech. What I'm going to do is to refer to one or two points made by our panelists. Professor Mustafizur Rahman, as is expected, is in favor of an expansionist economic policy, going like the 1930s depression time, Keynesian type of prescription. Government should spend more, even if that means a bit of inflation, doesn't matter. Deficit financing, no problem at all. And so demand will be boosted. When demand goes up, production goes up, employment goes up, we are in a virtuous kind of a circle. And some of us can relate to that. He talked about also cash transfer to the needy, which I think there is no lack of intention on the part of the government, but the mechanism is not there to reach efficiently, effectively those people who really need it, the informal sector people. Health allocation 16% is supposed to be very low, not very low, somewhat low. But then Professor Nazim Ahmed informs us that half of that health money allocated in the last budget remain unspent. This brings us to the question of efficient use of the budget money. It's not just allocation, it's the use of the budget money, implementation of the budget. Professor Aminuzzaman has referred to it very nicely and clearly. And we know he also gave us some factors that prevent or that restrict this implementation side, such as static bureaucracy, procurement rules, extremely cumbersome, power structure, todbir, land-related projects cannot be implemented because everything there is very slow. You have to deal with 25 different versions if you want to buy anything. And our own experience with foreign funding not being very pleasant. Professor Nazdin Ahmed also mentioned about Startup Bangladesh. North-South University has a startup center. We have successfully started up 6 businesses last year, and we are investing more into those. And we have been trying to get the government to engage with us rather than keeping 500 crores of rupees sitting idle there. If they could come in partnership with us, we could have made very good use of the money, and there would be more startups in this country. SMEs, there's question of small and medium enterprises. Apparently, they are difficult to give financial assistance and help. Obviously, I think documentation and identification problems are to some extent there. Anyway, we don't have to go into that in details. Professor Abu Yusuf talked about the tax reduction to some, but new tax on education, which finds instant sympathy with us, support with us. I simply do not understand how a 15% income tax on private sector universities make any sense. Public sector universities used by our citizens, everything is free. Private sector universities, government shifted the cost of education of the parents and the children, and then you tax them. What is the purpose? You have primary education free. You have secondary education, you give them books and everything. They come through HSC, and then the government will not build enough universities for them. The burden is shifted on the private sector while they are struggling in this COVID time.
slabs with a 15% tax. I don't know what's the reasoning there. Maybe there is one, but I don't know about it. And the other suggestion from him that education should be separated from technology. They should not be lumped together, then said, oh, we got this huge budget for education. The technology part is forgotten. Professor Helal Ahmed was not so much on the demand side of things. Probably he would prefer more on the supply side. We always have this problem of new Keynesians versus the neoclassical economists in economics. They will never resolve that difference because, as the logician said, they argue from different premises. And that also brings us to the question of the reliability of our statistics. It's not the statistics so much, it is the assumptions. And it is not so much the validity of the assumptions, it is making the assumptions explicit and transparent. That's all. I would, Professor Sharif Nurul Akam talked about the necessity for expanding the TechStat, and obviously we are there a bit constrained by the lack of information about the money earners or the companies and the income earners. I think I've summarized what has been talked to here. Have I left anyone out? Hopefully not. I won't make my own comments here because we're already, it's about 2:35, 2:38 now. We started at 11 o'clock. I would let everyone, prefer everyone to go and do their namaz and have their lunch. Basically, I would say that this has been, by and large, a very positive budget. It's in the right direction, but more can be done. But to some extent, that more cannot be done because we do not know the identity and the place where we can deliver any aid to the informal sector workers. The person who goes out for the day with a bowl and a spade to work for the day and who has lost his job because construction sites have restricted their sort of work activities. The one who had a footpath shop, we do not have their addresses, and some of them do not have the IDs, and therefore, even if we wish to, we cannot transfer cash to them. It would be extremely beneficial if we could do that. I basically would say that the budget is overall a good one. Implementation is a real problem. And for implementation, what is needed is character. Character is at the root of it. So are we going to have people of character in leadership, in bureaucracy, in education institutions, in every sphere of life? That is the main issue. On this note, I'll thank everyone, each one of you, for making this webinar a success, and I would like to finish here. Thank you so much. Thank you so much. Yeah, thank you very much, Honorable Vice Chancellor, for wrapping up your session with the right comments about the panelists. Because we do not have time, I would urge Dr. Asad Karim Priyo, ধন্যবাদ, খুব সংক্ষেপে দিয়ে আজকে সেমিনারটা আমরা শেষ করব, কারণ আমরা 2 ঘন্টার মধ্যে আমরা হাফ এন আওয়ার সময় বেশি নিয়ে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। আসাদ করিম প্রিয় একটু ধন্যবাদ জ্ঞাপন করবেন। ধন্যবাদ হান্নান স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ মধ্যাহ্ন। উপস্থিত সুধী, আমি ডক্টর আসাদ করিম খান প্রিয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান। এই ওয়েবিনারে উপস্থিত সকলকে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ওয়েবিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে শত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকের ওয়েবিনারে আপনি উপস্থিত থেকেছেন। আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ কাশেম, বোর্ড অফ ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য জনাব আজিমউদ্দিন আহমেদ,
এবং আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলামকে তাদের সদয় অংশগ্রহণ এবং তাদের মূল্যবান মতামত প্রদান করবার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই ওয়েবিনারের সকল বিজ্ঞ আলোচক ডক্টর মুস্তাফিজুর রহমান, ডক্টর নাজনীন আহমেদ, ডক্টর এম আবু ইউসুফ, ডক্টর সালাউদ্দিন এম আমিনুজ্জামান, ডক্টর হেলাল আহমেদ এবং ডক্টর শরীফ নুরুল হাকাম, যারা তাদের প্রজ্ঞাপূর্ণ বিচার বিশ্লেষণের মাধ্যমে আজকের অনুষ্ঠানকে অর্থপূর্ণ ও প্রাণবন্ত করেছেন। আমি নিশ্চিত যে আপনাদের পরামর্শ প্রস্তাবিত বাজেটকে আরো যৌক্তিক করবে। এই ওয়েবিনারে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথি, কূটনীতিক, সাংবাদিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বিশেষ করে আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী ও আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে সম্পৃক্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লাব ইয়াং ইকোনমিক্স ফোরামের সদস্যরা, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের ওয়েবিনারকে সফল করবার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে, এবং পরিশেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আসাদ করিম প্রিয়। আমরা সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখনই আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ চেয়ারম্যান স্যার, ধন্যবাদ ভাইস চ্যান্সেলর সহ প্রফেসর মুস্তাফিজ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিয়েছেন আপনারা সবাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আসসালামু আলাইকুম থাকবেন স্যার। সবাই। আসসালামু আলাইকুম স্যার। Thank you, gentlemen. জি 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 স্যার বলেন। অনেক বলেন স্যার। সাহেব আছে নাকি প্রফেসর মুস্তাফিজ? জি জি আছে 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 আছে। আচ্ছা ফেসবুক লাইভটা একটু বন্ধ করে দেন, ফেসবুক লাইভটা বন্ধ করে দেন। জি Thank you very much. Very well done. Thank you, North South. Well done. Thank you. Thank you, sir. Thank So you, much, sir. Honorable Minister. You have been a good friend of us. Probably this is your 4th or 5th visit with us. We really enjoy It's an honor to your wisdom and your delivery. Fantastic. কাশেম সাহেব ভালো লোকের ফ্রেন্ড আমি, ওনার সঙ্গে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। আপনাকে